এই ছোট লোকের বাচ্চা, তোর সাহস তো কম নাই। তুই আমাকে এভাবে জড়িয়ে ধরে কিস করলি কেন? আরে ম্যাডাম, আমার কি দোষ? আপনি নিজেই তো স্লিপ খেয়ে আমার উপর পড়ে গেলেন, আর আমি তো আপনাকে শুধু ধরলাম মাত্র, যাতে আপনি মাটিতে পড়ে আপনার এই সুন্দর ড্রেস আপটা নষ্ট না করেন। এখানে আপনি আমার দোষটা কোথায় দেখতে পাচ্ছেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। তুই এখানে তোর দোষ দেখতে পাবি কোথায়? মেয়ে মানুষ দেখলে জড়িয়ে ধরতে ইচ্ছে করে, তাই না? দাঁড়া, আমি আজকেই আমার বাবাকে বলে তোকে আমাদের বাড়ি থেকে বের করার বন্দোবস্ত করছি। আছি, আপনি করতেই পারেন, কিন্তু আমার মনে হয় না তাতে কোনো লাভ হবে, কারণ আপনার বাবা কিন্তু আমাকে অনেক বেশি বিশ্বাস করেন, আর আমি মনে করি আপনি সেই বিশ্বাস ভাঙতে পারবেন না। ও তাই নাকি? ঠিক আছে, আমার মনে হয় তুই একটা কথা ভুলেই যাচ্ছিস। আমি আমার বাবার একমাত্র আদরের রাজকন্যা। আমার বাবাকে আমি যেটা করতে বলি আমার বাবা সেটাই করেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি চেষ্টা করে দেখুন কি করতে পারেন। আপনি কি আমাকে চ্যালেঞ্জ করতে চাইছেন নাকি? না, আপনার মতো মেয়েকে চ্যালেঞ্জ করার কোনো ইচ্ছে আমার নেই। চ্যালেঞ্জ করতে হলে কোনো পুরুষ মানুষের সঙ্গে করব, কিন্তু আপনার মতো মেয়ে মানুষের সঙ্গে নয়। যাই হোক, আপনি যেটা করতে যাচ্ছিলেন সেটা করার চেষ্টা করুন, দেখুন তার রেজাল্ট কি হয়। তখনই নেহা নীলের সঙ্গে আর কোনো কথা না বলে সেখান থেকে সোজা তার বাবার রুমে চলে যায়। সে বাবার রুমে গিয়ে দেখে তার বাবা পত্রিকা পড়ছিলেন। তখন তাকে দেখে তার বাবা বলতে থাকে, কি ব্যাপার নেয়া, কি হয়েছে? তুমি হঠাৎ ওর সময় আমার রুমে কেন? তুমি তো সচর আসো না। বাবা, তোমাকে আমি কত করে বলছি এই ছেলেটাকে আমাদের বাড়ি থেকে বিদায় করে দাও। আমি এই ছেলেটাকে জাস্ট সহ্য করতে পারছি না, কিন্তু তুমি আমার কথা শুনছো না কেন? দেখো নেহা, তোমাকে আমি এর আগেও বলেছি আর এখনো বলছি, এই ছেলেটাকে তুমি চাইলে আমি আমাদের বাড়ি থেকে বের করে দিতে পারবো না, কারণ তার কাছে আমি ঋণী। আমার ঋণের বোঝা হালকা করতে হলে তার বিপদে আমাকে তার পাশেই থাকতে হবে। তার মানে তুমি আমাকে এটাই বোঝাতে চাইছো তো আমার চাইতে এই ছেলেটাই তোমার কাছে সবচাইতে বেশি ইম্পর্টেন্ট? আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কথা আমিও তোমাকে স্পষ্ট জানিয়ে দিচ্ছি, এই ছেলেটা যদি আমাদের বাড়িতে থাকে তাহলে কিন্তু আমি এই বাড়িতে থাকবো না, আমি হোস্টেলে চলে যাব। সেটা তুমি চাইলেও করতে পারবে না, কারণ তুমি খুব ভালো করেই জানো এই শহরে আমাকে চেনে না এমন কেউ নেই, আর আমার পরিচয় ছাড়া তুমি কোনো হোস্টেলে উঠতে পারবে না। আর কোনো হোস্টেল ম্যানেজার তোমাকে হোস্টেলে তোলার আগে আমাকে ফোন করবে, তাই এই বিষয়ে কথা বলিও না। কথাটা শুনেই নেহার আগে খটখট করতে থাকে। সে কি বলবে কিছুই ভেবে পাচ্ছে না। তার বাবা তার সঙ্গে কেন এমন আচরণ করছে, কিন্তু সে কোনোভাবেই বুঝতে পারছে না। যদিও সে কখনোই তার বাবার কাছ থেকে এরকম আচরণ অ্যাকসেপ্ট করে না, তাই সে তার বাবাকে বলে, বাবা, তোমার কি একবারও মনে হচ্ছে না যে তুমি ভুল কিছু করছো? তুমি বাইরের একটা মানুষের জন্য নিজের মেয়ের প্রতি অবিচার করছো। তুমি মাথাটা ঠান্ডা করে নিজের রুমে যাও আর বিষয়টা ঠান্ডা মাথায় একটু চিন্তা করো, তাহলে তোমার ভুল ধারণাটা ভেঙে যাবে। তুমি এটা ভালোভাবেই বুঝতে পারবে যে তোমার বাবা ভুল কিছু করছে না, যা করছে ঠিকই করছে। তখন নেহা খুব ভালোভাবেই বুঝতে পারলো তার বাবাকে এসব বিষয়ে কথা বলে কোনো লাভ হবে না। তাই সে আর কোনো কথা না বলে চুপচাপ সেখান থেকে বের হয়ে নিজের রুমে চলে যায়, আর দরজা বন্ধ করে রুমে বসে বসে চিন্তা করতে থাকে কিভাবে লাঠি না ভেঙে সাপ মারা যায়। অপরদিকে নীল তার রুমে বসে বসে অফিসের একটা গুরুত্বপূর্ণ ফাইল নিয়ে কাজ করছিল। এমন সময় হঠাৎ নীলের বাবা সেখানে উপস্থিত হয় আর নীলকে বলে, কি ব্যাপার মাই সান, কি করছিলে তুমি? না মানে আঙ্কেল, একটা গুরুত্বপূর্ণ ফাইল নিয়ে কাজ করছিলাম, যেটা আমি অফিসে বসে কোনোভাবেই সলভ করতে পারছিলাম না, তাই বাড়িতে বসে ঠান্ডা মাথায় সলভ করার চেষ্টা করছি। যাই হোক, আপনি বসুন। আর কেন এসেছেন? না, আমি তো কোনো কারণ নিয়ে আসিনি, এমনিতেই কথা বলতে এসেছিলাম। একা একা রুমে বোরিং ফিল করছি। অন্যদিকে নেহাও বাড়িতে নেই, সে তার বন্ধুদের সঙ্গে নাইট ক্লাবে যাবে বলছে, সেই জন্য রেডি হয়ে বেরিয়ে গেল। নাইট ক্লাব কথাটা শুনতে নীলের কেমন যেন একটা লাগলো, তাই সে নিজের মনে খটকা না রেখে নেহার বাবাকে বলেই ফেলে। নেহার বাবার কথায় নীল একটু সাহস পায়, তাই সে মনে মনে সাহস নিয়ে নেহার বাবাকে বলে, আঙ্কেল, যদি কিছু মনে না করেন একটা কথা বলতাম। হ্যাঁ বাবা, বলেই ফেলো, এত পারমিশন নেওয়ার কি আছে? আমি তো তোমাকে বলেই দিয়েছি তুমি আমার সন্তানের মতো। যখন তোমার কোনো কিছু একটা বলতে ইচ্ছে হবে, করতে ইচ্ছে হবে বা পেতে ইচ্ছে হবে, তখন তুমি সাথে সাথে সেটা আমার সঙ্গে শেয়ার করবে, আমি সেটা সলভ করার চেষ্টা করব। তখন নীল কথাটা কোনো রকমে ঘুরিয়ে নেয় আর তারপর নেহার বাবাকে বলে, আঙ্কেল, নাইট ক্লাব মানে তো ওই জায়গাটা
যেখানে রাতের বেলা ছেলেমেয়েরা যায়, নাচ গান করে, ড্রিঙ্কস করে। হ্যাঁ, কেন তুমি কি এর আগে কখনো নাইট ক্লাবের নাম শুনোনি, নাকি কখনো যাওয়া হয়নি, কোনটা? তখন নেহার বাবা নীলকে একটু আগে নেহার বলে যাওয়া কথাগুলো বলে। সবকিছু শুনে নেহার বাবাকে বলে, আঙ্কেল, আমি যতদূর শুনেছি ওই জায়গাগুলো একদমই ভালো নয়। সেখানে ছেলে মেয়েরা অবৈধভাবে মেলামেশা করে। আমার মনে হয় আমি আপনার খুব কাছের একজন মানুষ বলে আপনাকে এই কথাগুলো বলা উচিত, যাতে আপনি আপনার মেয়েকে এসব কাজ থেকে বিরত রাখেন। হ্যাঁ বাবা, সবকিছুই আমি জানি। আচ্ছা যাই হোক, তুমি যদি কিছু মনে না করো, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করার ছিল। হ্যাঁ আঙ্কেল, বলুন। আই ডোন্ট মাইন্ড। তখন নেহার বাবা নীলকে একটু আগে নেহার বলে যাওয়া কথাগুলো বলে। সবকিছু শুনে নেহার বাবাকে বলে, দেখুন আঙ্কেল, আপনি যা শুনেছেন সেটা সত্য, কিন্তু তার পেছনে ঘটনাটা মিথ্যে। আসলেই হয়েছিল কি সেটা আপনি শুনেন। আসলে আজ সকালবেলা নীল তার রুম থেকে বের হয়ে একটু ছাদের দিকে যাচ্ছিল হাঁটাহাঁটি করতে। এমন সময় হঠাৎই নেহা তার সামনে চলে আসে। নেহা ছাদ থেকে সিঁড়ি দিয়ে নামছিল আর নীলকে দেখে সে একটু রেগে গিয়ে তাড়াতাড়ি নামছিল। তখনই সে পা পিছলে পড়ে যাচ্ছিল। তখনই সে যাতে মাটিতে পড়ে গিয়ে বেশি ব্যথা না পায় সেজন্য নীল তাকে ধরতে গিয়ে নীল নিজেও পড়ে যায়, কিন্তু নিচে পড়ে আর নেহা উপরে। সব কথা শুনে নেহার বাবা নীলকে বলে, আসলে আমি বিষয়টা তখনই বুঝতে পেরেছিলাম। আমি খুব ভালো করে জানি তোমার এই বাড়িতে থাকাটা আমার মেয়ে পছন্দ করছে না। আসলে আমার মেয়েটা ছোটবেলা থেকে একা একা বড় হয়েছে, তো তাই তার ভালোবাসাকেও ভাগ বসাক সেটা সে মেনে নিতে পারবে না। হ্যাঁ আঙ্কেল, আমি নিজেও সেটা খুব ভালোভাবে বুঝতে পারি। তাই তো আমিও আপনাকে বলেছিলাম যাতে আমি বাইরে কোনো হোস্টেলে থাকি, কারণ আমাকে কেউ পছন্দ না করুক সেটা আমি চাই না। তখন নেহার বাবা নীলকে বলে, একদমই যেন আর কখনো নীল এসব কথা মুখে না আনে, কারণ নেহা যাই কিছু বলুক না কেন তিনি কখনোই নীলকে বাড়ির বাইরে থাকতে দেবেন না। তারপর নেহার বাবা সেই সব কথা সরিয়ে রেখে নীলকে বলে, আচ্ছা শোনো, তোমাকে একটা কথা বলার ছিল। তুমি এসেছো ব্যাস কয়েকদিন হয়েছে, কিন্তু এখানে আসার পর আমি তোমাকে কোনো কাপড় চোপড় কিনে দেওয়া হয়নি। আমি আগামীকাল নেহাকে বলবো তোমাকে নিয়ে একটু শপিং মলে যেতে, সে যেন তোমাকে তোমার প্রয়োজনীয় কিছু কাপড় চোপড় আর জিনিসপত্র কিনে দেয়। আরে না আঙ্কেল, সেসবের কি প্রয়োজন আছে? আমি যেসব জামা কাপড় বাড়ি থেকে নিয়ে এসেছি দিব্যি সেগুলো দিয়ে আমার 1 বছর কেটে যাবে, আর 1 বছর আমার কাছে 1 যুগ সময়ের সমান। কিন্তু নেহার বাবা সেই সব কথা শুনতে নারাজ। তাই তিনি নীলকে বলেন আগামীকাল নীলকে নেহার সঙ্গে শপিং মলে যেতেই হবে, আর এ বিষয়ে তিনি নিজেই নেহার সঙ্গে কথা বলবেন। তারপর তিনি আরো বেশি কিছুক্ষণ নীলের সঙ্গে গল্প গুজব করে নীলের রুম থেকে নিজের রুমে চলে যান। পরের দিন সকালবেলা সবাই যখন ব্রেকফাস্ট টেবিলে, তখনই নেহার বাবা নেহাকে বলে, মামনি, আজ তোমাকে অফিসে যেতে হবে না, তুমি একটু নীলকে নিয়ে শপিং মলে চলে যাও। বেচারা এসেছে তো অনেক দিন হলো, কিন্তু এই পর্যন্ত সে বাড়ি থেকে সেসব জামা কাপড় নিয়ে এসেছে, সেগুলোই পরেছে। আমার মনে হয় এখনো তাকে কিছু জামা কাপড় কিনে দেওয়া উচিত। বাবা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি তো সেটাই বুঝতে পারছি না, এরকম একটা গেও ভূত মার্কা ছেলেকে নিয়ে আমি শপিং করতে যাব? গেয়ভূত কথাটা শুনতে নেহার বাবার প্রচন্ড পরিমাণে মেজাজ খারাপ হয়ে যায়। তাই তিনি নেহাকে ধমক দিয়ে বলেন, তোমাকে আমি পড়াশোনা শিখেছি, মানুষ করেছি ঠিকই, কিন্তু মানুষের মতো মানুষ করতে পারিনি। এটা আমার ব্যর্থতা। আসলে আমি তোমাকে এটাই শেখাতে পারিনি যে কার সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয়। তারপর নেহার বাবা তাকে আরো বেশ কিছু কথা বলেন, যেগুলো শুনে নেহাও রেগে যায়। আর সে রেগে গিয়ে তার বাবাকে বলে, বাবা, তুমি এই ছেলেটার জন্য আমার সঙ্গে এরকম বিহেভিয়ার কেন করছো? আমি সেটাই বুঝতে পারছি না। এই ছেলেটার সঙ্গে আমার কি এমন সম্পর্ক হয়েছে যে একে আমার শপিং মলে নিয়ে যেতে হবে? আর আমি কোনোভাবেই একে শপিং মলে নিয়ে যেতে পারবো না, অ্যান্ড দ্যাটস ফাইনাল। কথাটা শোনা মাত্রই নেহার বাবার রাগে নেহাকে অনেক জোরে একটা ধমক দেয় আর বলে, তুমি কিন্তু ইদানিং বড্ড বেশি বাড়াবাড়ি করছো নেহা। এটা কিন্তু আমি তোমার কাছ থেকে কখনোই আশা করি না। আমি তোমাকে যেটা বলছি তোমাকে সেটাই করতে হবে। তুমি আজকে একে নিয়ে শপিং মলে যাবে। ঠিক আছে, যাবো নে। বলেই নেহা আর কাউকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে রাগে কটকট করতে করতে ব্রেকফাস্ট না করেই টেবিল থেকে উঠে চলে গেল। সেটা দেখে নীল নেহার বাবাকে বলে, আঙ্কেল, আমি তো আপনাকে বলেছিলাম আমার জামা কাপড় ওইসবের কোনো প্রয়োজন নেই, কিন্তু আপনি কেন ম্যাডামের সঙ্গে এরকম ব্যবহার করতে গেলেন? উনি তো নাস্তা না করেই চলে গেলেন।
আরে বাবা, ওসব নিয়ে তুমি চিন্তা করো না, আমি তোমার মেয়েকে খুব ভালো করেই জানি। দেখবে কিছুক্ষণের মধ্যেই অনলাইন থেকে খাবার অর্ডার করছে আর নিজের রুমের মধ্যে বসে চুপি চুপি খেয়ে নিচ্ছে। আমার কথা বিশ্বাস না হলে তুমি শুধু তাকে একটু ফলো করতে থাকো। আঙ্কেল, আমি সত্যি আপনার কথা বিশ্বাস করতে পারছি না। ম্যাডাম এখান থেকে রাগে না খেয়ে চলে গেলেন আর রুমে গিয়ে অনলাইনে খাবার অর্ডার করবেন। আমি জাস্ট বিশ্বাস করছি না। বলতে বলতে নেহার বাবা আর নেই দুজনেই ব্রেকফাস্ট শেষ করলো। ব্রেকফাস্ট শেষ হলে নেহার বাবা নীলকে বলে, আমার কথা তো তুমি বিশ্বাস করলে না, তা না ঠিক আছে, তুমি শুধু একটু নেহাকে ফলো করতে থাকো। দেখো, সে যদি আধ ঘন্টার মধ্যে অনলাইন থেকে খাবার অর্ডার না করে আর কোনো কোরিয়ান ম্যান যদি আমাদের বাড়িতে না আসে, তাহলে তুমি যা বলবে আমি তাই মেনে নেব। তখন নীল আচ্ছা ঠিক আছে এই কথাটা বলে সেখান থেকে উঠে চলে আসে। আর সে সত্যি সত্যি নেহাকে ফলো করতে থাকে। আর ফলো করবার জন্য তাকে বিশেষ কোনো রুলস মেনটেন করতে হয় না, কারণ নেহার রুমের পাশে যে রুমটা সেটাতেই নীল থাকে। আর কিছুক্ষণের মধ্যে নীল শুনতে পায় কেউ একজন নেহার রুমের দরজায় নক করছে। আর তখনই সে দরজা খুলে বাইরে এসে দেখে কোরিয়ার ম্যান। তখন নেহা যাতে কোনো কিছু বুঝতে না পারে তাই সঙ্গে সঙ্গে এসে দরজাটা বন্ধ করে দেয় আর রুমের মধ্যে চলে যায়। প্রায় 5 মিনিট পর নীল আবার রুম থেকে বের হয়ে নেহার রুমে প্রবেশ করে। নেহা দরজাটা দিতে ভুলে গেছিল, তাই নীলকে আর দরজা নক করতে হয়নি। সে সোজা রুমে চলে আসে আর রুমে এসে দেখতে পায় নেহা খাবার খাচ্ছে। সেটা নীল নেহাকে বলে, কি ব্যাপার ম্যাডাম, তখন তো ফুটানি দেখিয়ে ব্রেকফাস্ট না করে রুমে চলে আসলেন। এতই যখন আপনার রাগ, তাহলে আপনি এখন আবার কুরিয়ার থেকে খাবার অর্ডার করে খাচ্ছেন কেন? তোকে আমি কতবার বলেছি আমার পার্সোনাল ব্যাপারে নাক গলাতে আসবি না। আমি খাবার খেলে আমার বাবার টাকাই খাচ্ছি, তোর কি সমস্যা? দেখুন ম্যাডাম, আমার কিন্তু মনে হচ্ছে আপনি একটু বেশি বাড়াবাড়ি করছেন। কারণ আমি কিন্তু কথাটা আপনাকে ওভাবে বলিনি যাতে আপনি আমাকে এই উত্তরটা দিতে পারেন। আমি শুধু আপনাকে এইটুকুই বলেছি যে আপনি তখন খাবার না খেয়ে চলে আসলেন আর এখন অনলাইন থেকে অর্ডার করে খাচ্ছেন। বাইরের খাবার তো নিরাপদ নয়। এই নির্লজ্জ বেহায়া, আমি আর কতবার বলবো তুই আমার পার্সোনাল ব্যাপারে কথা বলতে আসবি না? তোকে আমার একদমই পছন্দ নয়, আমি চাই না তুই আমার ব্যক্তিগত ব্যাপারে নাক গলাস। নেহার ব্যবহার অনেক খারাপ সেটা নীল জানতো, কিন্তু তাই বলে নেহার ব্যবহার এতটা খারাপ সেটা নীলের কল্পনার মধ্যেও ছিল না। তাই নীল আর কোনো কথা না বলে নিজের রুমে চলে আসে। অপরদিকে নেহা খাবার খেয়ে রুমে শুয়ে ঘুমিয়ে পড়ে। আর তার বাবা অফিসে চলে গেছিল। দেখতে দেখতে দুপুর হয়ে যায়। তখনই নেহার বাবা নেহাকে ফোন করে। নেহা তখন ঘুম ঘুম চোখে ফোনটা রিসিভ করে। আর ফোনটা রিসিভ করতে সে অপর প্রান্ত থেকে শুনতে পায়, কি ব্যাপার মামুনি, তোমার কি বাসা থেকে বের হয়ে চলে গেছো? বাবা, আমার শরীরটা খারাপ লাগছিল তাই একটু শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তুমি ওই হাদারামটাকে ফোন দিয়ে বলে দাও সে যেন তাড়াতাড়ি রেডি হয়ে যায়। আর আমার হাতে কিন্তু সময় একদমই কম, সন্ধ্যায় আবার আমার বন্ধুদের সাথে একটু বের হব। ঠিক আছে, ওকে ফোন দিয়ে বলে দিচ্ছি। এই কথাটা বলেই নেহার বাবা ফোনটা কেটে দেয় আর সঙ্গে সঙ্গে নীলের ফোনে ফোন দেয়। আর নীল একবার রিং হতেই ফোনটা রিসিভ করে। আসসালামু আলাইকুম আঙ্কেল, কি হয়েছে? কোনো সমস্যা নাকি? আপনি এই অসময়ে ফোন দিয়েছেন কেন? আরে বাবা, তুমি সব সময় এত উদ্বিগ্ন হয়ে থেকো কেন? কোনো সমস্যা হলেই তোমাকে ফোন করা যাবে, নয়তো তোমাকে ফোন করা যাবে না, এটা কোনো হাদিস লেখা আছে? না আঙ্কেল, আমি আপনাকে একদমই ওই কথাটা বলিনি। আমি আপনাকে শুধু এটাই বলতে চেয়েছি কি হয়েছে, আপনি আমাকে ফোন করেছেন কেন? একটু তাড়াতাড়ি করে রেডি হয়ে নাও নেহা, তোমাকে নিয়ে একটু বের হব। তোমার যা যা লাগবে সব কিছু কিনে নিও। নেহার কাছে আমার ক্রেডিট কার্ড আছে, টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করো না। আর এসব টাকা আমি তোমার বেতন থেকেও কাটবো না, এগুলো সম্পূর্ণ আমার তরফ থেকে তোমার জন্য গিফট। আঙ্কেল, আপনি আবার কেন ম্যাডামকে কিছু বলতে গেলেন? ম্যাডাম তো তখন প্রচণ্ড পরিমাণে রেগে গিয়েছিল। আমি তো বললাম আমার এইসবের প্রয়োজন নেই। আমার যেসব জামা কাপড় আছে সেগুলো দিয়ে আমি অনায়াসে 1 বছর কাটিয়ে নিতে পারবো। 1 বছর পর আমার অন্য আরেকটা যুগ আসবে। এত কথা বলা কিন্তু আমার একদমই পছন্দ নয়। তোমাকে যেটা করতে বলছি সেটাই করো। তখন নীল আর কিছু বলে না, চুপচাপ ফোনটা রেখে দিয়ে রেডি হয়ে নীল আর ড্রয়িং রুমে বসে নেহার জন্য অপেক্ষা করতে থাকে। প্রায় আধা ঘন্টা পর নেহার নিজের রুম থেকে বের হয় আর ড্রয়িং রুমে আসে। তখনই নিজের চোখ আটকে যায় নেহার সাথে। নেহা একটা ছোট্ট টপ আর শর্ট প্যান্ট পরেছিল, যেটা দেখে নীল নেহাকে বলে, আরে ম্যাডাম, আপনার উপরের কাপড় কই? এই উপরের কাপড় মানে? আমি কি পোশাক ছাড়া রয়েছি নাকি?
ম্যাডাম আপনি তো ছোট ছোট জামা কাপড় পরে আছেন, এগুলো পরে কেউ বাইরে বের হয় নাকি? রাস্তার বখাটে ছেলেপেলেরা তো আপনার দিকে হা করে তাকিয়ে থাকবে আর চোখ দিয়ে গিলে খাবে। আপনি প্লিজ দয়া করে আপনার ফুল ড্রেস পরে আসুন। তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি এই গরমের মধ্যে লম্বা লম্বা জামা পরবো? পারবো না আমি এইসব করতে, আমি এতেই বেশ আছি। কিন্তু ম্যাডাম এইসব তো ভদ্র সমাজের পোশাক নয়, আর আপনার বাবা তো যথেষ্ট ভদ্র এবং রুচিশীল একজন মানুষ। আপনার বাবার পরিচিত কেউ যদি আপনাকে এই অবস্থায় দেখে তাহলে কি ভাববে বলেন তো? শোন, কে কি ভাবলো কে কি না ভাবলো সেই সব কিছু নিয়ে আমি কখনোই কিছু চিন্তা করি না, আর তো চিন্তা কেউ করতে বলিনি। তোকে যেটা করতে বলা হয়েছে তুই সেটাই কর। বলতে বলতে না হ্যাঁ সেখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে গাড়িতে উঠে বসে। আর গাড়িতে আসতেই ড্রাইভার তার দিকে হাঁ করে তাকিয়ে থাকে। সেটা দেখে নেহা ড্রাইভারকে বলে, এই ড্রাইভারের বাচ্চা ড্রাইভার, তুই এইভাবে আমার দিকে হা করে তাকিয়ে আছিস কেন? কি করব ম্যাডাম, সেটা আপনি নিজেই আমাকে বলে দেন না। আপনি যেভাবে হট ড্রেস পরেছেন এরপর তো আপনাকে দেখলে যে কোনো ছেলেই হাঁ করে তাকিয়ে থাকবে। এখানে তো আমি আমার অপরাধ বলতে কিছুই দেখতে পাচ্ছি না। কথাটা বলতে না বলতে নেহা ড্রাইভারের গালে ঠাস ঠাস করে বের করে কয়েকটা চড় বসিয়ে দেয়। আর তখনই নীল সেখানে এসে উপস্থিত হয়। কি ব্যাপার ম্যাডাম, কি হয়েছে? আপনি একে মারলেন কেন? শালা লুচ্চার ঘরের লুচ্চা, কত বড় সাহস আমাকে বলে আমি নাকি হট ড্রেস পরেছি। তো আমি হট ড্রেস পরেছি, ওর বাপের কি সমস্যা? তখন নীল কোনো রকমে নিজেকে শান্ত রেখে নেহাকে বলে, সে তো আগেই বলেছিল নেহাকে ড্রেস চেঞ্জ করে আসতেই, কারণ ওই সব আউটফিটে সব জায়গায় মানায় না। নীলের কথা আর ড্রাইভারের কথা শুনে নেহা তখন নিজের রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে একটা 3 পিস পরে বাইরে বের হয়। সেটা দেখেই নীল নেহাকে বলে, এই তো এবার ঠিক আছে, এবার আপনাকে একদম পারফেক্টলি মানিয়েছে। বাঙালি মেয়েদেরকে 3 পিস ছাড়া ভালো লাগে নাকি? নেহা ততক্ষণে নিজের গালে প্রায় কয়েকশো কেজি চাল ভিজিয়ে রেখেছে, যার কারণে তার গাল দুটো ফুলে টইটুম্বুর হয়ে একদম পাকা টমেটোর মতো হয়ে রয়েছে। তাই নীল আর নেহার সঙ্গে কোনো কথা বলেনি। দেখতে দেখতে তারা শপিং মলে এসে পৌঁছে যায়। তারা একটা কাপড়ের দোকানে ঢোকে, আর সেখানে ঢুকে নেহা নীলের জন্য বেশ কয়েকটা কাপড় চোপড় নিয়ে বিল পেমেন্ট করতে যায়। বিল কত হয়েছে? ম্যাডাম এখানে আপনার টোটাল 30,000 টাকা বিল হয়েছে। কথাটা শুনে নীল যেন একদম আকাশ থেকে পড়লো, কারণ 30,000 টাকা দিয়ে তার পুরো পরিবার 2 মাস অনায়াসে চলে যেতে পারবে। আর সেখানে কিনা নেহা তার জন্য 30,000 টাকা শুধু জামা কাপড়ই কিনেছে। সেটা শুনে নীল সেলসম্যানকে বলতে থাকে, ওই মিয়া, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? মেয়ে মানুষ পেয়েছেন বলে যা ইচ্ছে তাই দাম রাখবেন, সেটা হবে না। এখানে তো বড় জোর 2,000 টাকার জামা কাপড় হতে পারে, আর আপনি সেখানে 30,000 টাকা বলছেন কি করে? না স্যার, আপনার কোথাও একটা ভুল হয়েছে। আমি সবগুলো দেখে শুনে সঠিকভাবেই আপনাদেরকে প্রাইস বলেছি। আর আপনি হয়তো এটা ভুলে যাচ্ছেন, এটা সুপার শপ। এখানে সব কিছুই ফিক্সড প্রাইসে। এখানে কেউ দামাদামি করে জিনিসপত্র কিনতে আসে না। কিন্তু নীল এসব কথা শুনতে নারাজ, কারণ সে ছোটবেলা থেকে যতবার কাপড় চোপড় কিনতে গিয়েছে ততবার দামাদামি করে পছন্দ হলে কিনেছে, নয়তো কিনেনি। তাই সে এটা একটু মানতে পারছে না। তখন নীল সেলসম্যানকে বলতে থাকে, দেখুন, আমরা গ্রামের মানুষ, কিন্তু তাই বলে কাপড় চোপড় ছাড়া থাকি না, কাপড় চোপড় পরেই থাকি। আর সে যেন কাপড় চোপড় আমাদেরকে কিনতে হয় তাই বলে এত দাম, এটা কখনোই না। এখানে বড় জোর 2,000 টাকার জামা কাপড় হতে পারে, সেখানে আপনি 30,000 টাকা দাম চাইছেন কি করে? স্যার আমি তো বললাম এটা সুপার শপ। এখানে দামাদামি করে জিনিস বিক্রি করা হয় না। এখানে সবগুলো ফিক্সড প্রাইস। এখানে জিনিসের যা মূল্য দেওয়া আছে এখান থেকে সবাই এভাবেই কেনে। এই যে আপনাকে এত কথা বলতে বলিনি, আমি শুধু আপনাকে আমার সঙ্গে নিয়ে এসেছি সাইজটা মেপে দেখার জন্য। আর টাকা গেলে আমার বাপের যাবে, তাতে আপনার কি সমস্যা? আমি তো আপনার কাছ থেকে 2 পয়সাও চাইছি না। আরে ম্যাডাম, আপনি বুঝতে পারতেছেন না? এই লোকগুলো আপনার এই বোকা বানানোর চেষ্টা করতেছে। এখানে 30,000 টাকার জামা কাপড় হয় কি করে? এই, আপনি আপনার মুখ দয়া করে একটু বন্ধ করেন তো। আমি আর আপনার এইসব ব্যাপার আমি সহ্য করতে পারছি না। আর একটাও কোনো কথা নয়। নেহা নীলকে প্রচন্ড পরিমাণে রাগ দেখাচ্ছে। তাই নীল বুঝতে পারলো তার আর কিছুই করার নেই। নেহাকে ছেলেটা বোকা বানিয়ে ফেলেছে, তাই তার কাছ থেকে পুরো 30,000 টাকা গলিয়ে নিচ্ছে।
তাই নীল আর কোনো কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে রইলাম। এদিকে নীলের কেনাকাটা শেষ হলে নেহা নিজের জন্য কিছু ড্রেস কিনলো আর তারপর শপিং মল থেকে বের হয়ে গেল। এই যে মিস্টার সুমন, আমি আপনাকে একটা রিকশায় তুলে দিচ্ছি, আপনি একদম বাসায় চলে যাবেন। আর রিকশাওয়ালাকে আমি ঠিকানা বলে দিব, আপনি কোনো চিন্তা করবেন না। কিন্তু ম্যাডাম আমি তো এখানকার রাস্তাঘাট কোনো কিছুই চিনি না, তখন যদি রিক্সাওয়ালা আমাকে নিয়ে অন্য কোথাও চলে যায় তাহলে আমি বাসায় ফিরবো কিভাবে? নীলের এমন অদ্ভুত কথায় নেহার যেন নিজের চুল নিজেরই ছিঁড়তে ইচ্ছে করেছিল, কিন্তু তারপরও সে নিজেকে কন্ট্রোল করে নীলকে বলে, আপনি তো আর মেয়ে মানুষ নন যে আপনাকে তুলে নিয়ে গিয়ে রিকশাওয়ালা আপনাকে করবে বা ইফটিজিং করবে। তাই এই বিষয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না। আর এই শহরের সবাই আমার বাবাকে এক নামে চিনে, আর সেই সাথে আমাকেও সবাই চেনে। কিন্তু ম্যাডাম তারপর আমার ভয় লাগছে, এখানে তো কোনো কিছুই আমি সেরকম চিনি না। নেহা নীলকে কোনোভাবে বোঝাতে পারছে না, আর তাতে নেহার প্রচন্ড পরিমাণ বাবার প্রতি রাগ হচ্ছে। তারপরও সে কোনো রকমে নিজেকে শান্ত করে নীলকে বলে, আপনার বাসায় পৌঁছানো নিয়ে যত কথা, তাই তো? আমি রিকশাওয়ালাকে ভালোভাবে বলে দিব যাতে রিকশাওয়ালা আপনাকে বাসা পর্যন্ত সঠিকভাবে পৌঁছে দেয়। আর তারপর যদি আপনি হারিয়ে যান, তাতে আমি নিজ দায়িত্বে আপনাকে খুঁজে আনবো। ঠিক আছে ম্যাডাম, আপনি যখন আমাকে এতটা ভরসা দিচ্ছেন তখন আমার আর ভয় পাওয়ার কোনো কারণ নেই। তারপর নেহা নীলকে নিয়ে শপিং মল থেকে বের হয়ে একটা রিকশায় উঠিয়ে দেয় আর রিকশাওয়ালাকে তাদের বাসার ঠিকানা বলে দেয়। রিকশাওয়ালা রিকশা চালাচ্ছি না এমন সময় হঠাৎই নীল রিকশাওয়ালাকে বলে, আচ্ছা রিক্সাওয়ালা মামা, আমাদের বাড়ির ঠিকানাটা আপনি জানেন তো? মানে ম্যাডাম আপনাকে যে ঠিকানা বলে দিল আপনি আমাকে সেই ঠিকানা অনুযায়ী পৌঁছে দিতে পারবেন তো? হ্যাঁ স্যার, আমি আপনাদের বাড়ির ঠিকানা খুব ভালো করে চিনি। আর এই শহরে আপনাদের বাড়ির ঠিকানা জানে না এমন মানুষ পাওয়া দুষ্কর। আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে ভালোভাবে আমাদের বাসা পর্যন্ত পৌঁছে দেন। তাছাড়া আপনাকে একটা কথা বলার ছিল, সেটা হচ্ছে আমি কিন্তু শহরে এর আগে কখনো আসিনি, প্রথমবার এসেছি। আমি কিন্তু রাস্তাঘাট কিছুই চিনি না। আপনি যদি আমাকে ভুল ঠিকানা নিয়ে যান তখন কিন্তু আমি একদম হারিয়ে যাব। আরে স্যার, আমি আপনাকে বললাম তো আপনার এই সব কিছু নিয়ে চিন্তা করতে হবে না। আমি আপনাকে আপনার ঠিকানা মতো পৌঁছে দিতে পারবো, কোনো সমস্যা হবে না। রিকশাওয়ালা নীলকে কোনো রকমে বুঝিয়ে রিকশায় বসিয়ে রিকশা চালাতে থাকে। দেখতে দেখতে প্রায় 15 মিনিটের মতো সময় চলে গেল, কিন্তু এখনো নীল বাসায় এসে পৌঁছালো না। তাই সে মনে মনে টেনশন করছে আর রিকশাওয়ালাকে বলছে, কি ব্যাপার রিক্সাওয়ালা মামা, আপনি তো সেই কখন থেকে রিক্সা চালাচ্ছেন কিন্তু এখন আমাকে আমাদের বাসা পর্যন্ত পৌঁছে দিচ্ছেন না কেন? আপনি তো রিক্সা চালিয়ে যাচ্ছেন, থামানোর নাম গন্ধ দেখছি না। আর আমি তো আমাদের বাড়িটাও দেখতে পাচ্ছি না। স্যার, আপনি একটু দয়া করে চুপ করে বসেন। সামনেই আপনাদের পাশে আমার 2 মিনিটের মতো লাগবে যেতে। এই 2 মিনিট সময় আপনি একটু চুপচাপ বসে থাকেন। 2 মিনিটের মতো সময় লাগবে, সেটা শুনে নীল একটু আশ্বস্ত হয় আর চুপ করে বসে দেখতে দেখতে সে বাসায় চলে আসে। আর বাসায় এসে বিছানায় লপাট করে শুয়ে পড়ে। এদিকে দেখতে দেখতে কখন যে দুপুর ঘুমিয়ে বিকেল, আর বিকেল গড়িয়ে রাত হয়ে গেল সেটা নীল টেরই পেল না, কারণ সে একদম ঘুমে নিমগ্ন হয়েছিল। রাত প্রায় 9টার মতো বাজে নেহাত। বাবা ততক্ষণে বাসায় চলে এসেছে। বাসায় এসে তিনি যখন নীলকে দেখতে না পেলেন তখন তাদের বাসায় কাজের মেয়েকে বললেন, বুয়া, নীল কোথায়? নীলকে একটু বলো তো নিচে আসতে। সাহেব, উনি তো শপিং থেকে এসে রুমের দরজা বন্ধ করে ঘুমাচ্ছেন। আমি তো অনেকবার ওনাকে ডাকতে গিয়েছিলাম দুপুরের খাবার খাওয়ানোর জন্য, কিন্তু উনি তো কোনো সাড়া শব্দই করেননি। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তুমি এখন কি ওকে ডাকো আর বলো আমি বাড়িতে চলে এসেছি আর আমি ওকে ডাকছি। ঠিক আছে সাহেব, আমি এক্ষুনি যাচ্ছি। বলতে বলতে তাদের বাসায় কাজের বুয়া সেখান থেকে নীলের রুমের কাছে যায় আর দরজার সামনে দাঁড়িয়ে নীলকে ডাকতে থাকে। সাহেব, সাহেব, শুন। নীলের তখনও যেন ঘুম ছাড়ছিল না, তাই সে চোখ কচলাতে কচলাতে রুমের দরজা খুলে বুয়াকে দেখিয়ে বুয়াকে বলতে থাকে, ঠিক আছে, আপনি আঙ্কেলকে বলুন আমি একটু চোখ মুখটা ধুয়ে তারপর আসছি। ঠিক আছে বলে বুয়া সেখান থেকে চলে যায় আর ড্রয়িং রুমে গিয়ে নেহার বাবাকে এই কথা বলে। তারপর নেহার বাবা বসে অপেক্ষা করতে থাকে কখন নীল আসবে। প্রায় 10 মিনিট পর নীল নিচে আসে আর তাকে দেখে নেহার বাবা বলে, তোমার জন্য একটা গুড নিউজ আছে। আমার জন্য কি বলেন তো আঙ্কেল? আমি তো বিশ্বাসই করতে পারছি না, আমার জন্য আবার কি গুড নিউজ আছে? হ্যাঁ, আমি একদম ঠিক কথাই বলছি। তুমি তো মাস্টার্স কমপ্লিট করেছিলে, তাই না? তুমি আজকেই
একবার তোমার বাড়িতে ফোন করো আর তোমার মাস্টার্সের সার্টিফিকেটগুলো অনলাইনে পাঠিয়ে দিতে বলো। কিন্তু কেন আঙ্কেল, আপনি আমার সার্টিফিকেট দিয়ে কি করবেন? আর ওই সব কিছু তো আমার তত্ত্বাবধানে আমার রুমে রাখা আছে, আর আমার রুম তো তালা দেওয়া, তাহলে আমার বাবা সেগুলো খুঁজে পাবে কি করে? আরে বাবা, সেই সব কিছু আমি খুব ভালো করেই জানি, আর জানি বলেই বলছি। তুমি তো আর তোমার রুমের চাবি তোমার সঙ্গে করে নিয়ে আসোনি, তুমি তো আমার রুমের চাবি তোমার বাবার কাছে রেখে এসেছো, আর সেই জন্যই বলছি তুমি বাবাকে ফোন দাও, আর ছবিটা কোথায় রেখেছো সেটা তোমার বাবাকে বলে দাও, আর তোমার বাবাকে এটাও বলে দাও যে আজকের মধ্যে সমস্ত কাগজপত্র পাঠিয়ে দিতে। কিন্তু কেন আঙ্কেল, আপনি এসব কাগজপত্র দিয়ে কি করবেন? আমি তো সেটাই বুঝতে পারছি না, যদি বিষয়টা ক্লিয়ার করতেন। তুমি যে কি সেটা আমি মাঝে মাঝে নিজেই ভাবতে পারি না। যাই হোক, যেহেতু জানতে চাইছো বলে, আমাদের প্রোডাকশন ডিপার্টমেন্টের প্রোডাকশন ডিরেক্টর যিনি ছিলেন উনি চাকরি ছেড়ে চলে গেছেন। তুমি তো একটা শিক্ষিত যুবক, আর শিক্ষিত যুবক হয়ে কেন তুমি ওয়ার্কারে চাকরি করবে? তাই আমি চাইছি প্রোডাকশন ডিরেক্টর হিসেবে তুমি জয়েন করো, তাই তোমার সার্টিফিকেটগুলো প্রয়োজন। কিন্তু আঙ্কেল, আপনার এত বড় একটা ডিপার্টমেন্ট, আর সেখানে প্রোডাকশন ডিটেক্টর হিসেবে আমি জয়েন করলে আমি কি পারবো সব কিছু সামলাতে? তোমার উপর সম্পূর্ণ ভরসা আছে আমার, আমি জানি তুমি পারবে, শুধু একটু বুঝিয়ে দিলেই হবে। আর সেই সব কিছুর জন্য আমি তো রয়েছি, আমি তোমাকে ভালোভাবে বুঝিয়ে দেবো কিভাবে কি করতে হবে, কিভাবে কি চালাতে হবে। এখন কোনো কথা না বলে এক্ষুনি তোমার বাবাকে ফোন করো আর কাগজপত্রগুলো পাঠিয়ে দিতে বলো। নেহার বাবার কথায় নীল তখন আর কোনো উত্তর না দিয়ে সঙ্গে সঙ্গে নিজের রুমে চলে যায় আর তৎক্ষণাৎ তার বাবাকে ফোন দেয়। হ্যাঁ বাবা, কেমন আছিস রে? বাবা, এই তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। তোমার কি খবর? তোমার শরীর কেমন আছে? এই তো আছি ভালোই, কিন্তু তোর মায়ের শরীরটা ভালো যাচ্ছে না, প্রেশার একদম কমে গেছে। তুই এখান থেকে চলে যাওয়ার পর তোর মা একদমই খাওয়ার দাওয়ার করে না, তোর চিন্তায় সারাক্ষণ মগ্ন থাকে। মা কোথায়? মাকে একটু ফোনটা দাও তো, আমি কথা বলি। তোর মা তো এখন বাড়িতে নেই, ওই পাশে কোথায় একটা হাঁটতে গেছে। একা একা বাড়িতে তার ভালো লাগছে না, তাই বললাম একটু ঘুরে আসতে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। তোমাকে আমি একটা দরকারে ফোন করেছিলাম। তুমি আমার রুমে চাবিটা দিয়ে দরজা খুলে রুমে যাবে, আর আমার আলমারি থেকে আমার ফাইলে বেশ কিছু কাগজপত্র আছে, সেগুলো একটু বাজারে গিয়ে অনলাইনের মাধ্যমে আমার কাছে পাঠিয়ে দিতে পারবে? ঠিক আছে বাবা, আমি দেখছি। তুই তো শরীরের যত্ন নিচ্ছিস তো, ঠিক মতো খাওয়া দাওয়া করছিস তো? হ্যাঁ বাবা, আমি একদমই ঠিক আছি। আমাকে নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না। যাই হোক, তোমাকে যেটা বললাম সেটাই করো। আর একটা খুশির খবর, আমার একটা ভালো পোস্টে চাকরি হতে চলেছে। কেন? আমি যে তোকে আমার বন্ধুর ওখানে পাঠালাম, সেখানে কি হয়েছে? তুই কি ওখানে চাকরি করতে পারবি না? না বাবা, ওরকম কোনো বিষয় নয়। আমি তো ওনার এখানেই চাকরি করছি, ওনার অফিসে ভালো একটা পোস্টে উনি আমাকে অ্যাপয়েন্টমেন্ট করতে চাইছেন। তখন নীলের বাবা অনেক খুশি হয় আর ফোনটা কেটে দেয়। কিছুক্ষণ পর উনি নীলের আলমারি থেকে ওই সমস্ত কাগজপত্র নিয়ে বাজারে চলে যান, আর বাজারে একটা অনলাইনের দোকান থেকে সেই সব কাগজপত্র নীলকে ইমেলের মাধ্যমে পাঠিয়ে দেন। নীল তখনই সেই সব কাগজপত্র নিয়ে এসে নেহার বাবার হাতে তুলে দেয়, আর সব কাগজপত্র দেখে নেহার বাবা নীলকে বলে, আগামীকাল কিন্তু একটু সকাল সকাল অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে নেবে, কেমন? ঠিক আছে আঙ্কেল, আপনি কোনো চিন্তা করবেন না, আমি একদম সকাল সকাল ঘুম থেকে উঠে তৈরি হয়ে নিব। বলতে বলতে নীল নিজের রুমে চলে যায়। আর এদিকে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে এসে অফিসে যাওয়ার জন্য তৈরি হয়ে নেয়। অপরদিকে নেহার বাড়িতে আজ কোনো কাজ নেই, তাই সে নিজেও অফিসে যাবে বলে তৈরি হচ্ছে। একে একে নেহা, নীল আর নেহার বাবা তিনজনই এসে ড্রয়িং রুমে হাজির হয়। তখন নেহার বাবা নেহাকে বলে, ও নেহা, তোমাকে তো বলতেই ভুলে গিয়েছিলাম, আজ আমাদের অফিসে একটা গুরুত্বপূর্ণ মিটিং ডাকা হয়েছে। তাই নাকি? কিন্তু কেন মানে? আমি বলতে চাইছি সচরাচর তো আমাদের অফিসে হুটহাট করে মিটিং ডাকা হয় না, তাহলে আজ তুমি কেন হঠাৎ করে মিটিং ডাকলে? সেটা আমি তোমাকে এখনই বলতে চাইছি না, তুমি অফিসে যাওয়ার পরে জানতে পারবে কেন আমি হঠাৎ মিটিং ডেকেছি। যাই হোক, এখন চলো। তারপর আর নেহা কোনো কথা বলেনি, কারণ সে খুব ভালো করেই জানে তার বাবা কোনো প্রয়োজন ছাড়া মিটিং ডাকেনি, তাই অফিসে গেলেই সে বিষয়টা জানতে পারবে। দেখতে দেখতে তিনজনই অফিসে চলে আসে, আর অফিসে এসেই অফিসের সকল স্টাফকে নেহার বাবা মিটিং রুমে ডেকে নেয়। সবাই যার যার নির্দিষ্ট আসনে বসে আছে,
চলছে সংসার নীরবতা। আর নীরবতা ভেঙে হঠাৎই নিহার বাবা সবাইকে উদ্দেশ্য করে বলে ওঠে, আমি এখানে সবাইকে উদ্দেশ্য করে একটা অ্যানাউন্সমেন্ট করতে চাই। দেখুন, আপনারা হয়তো জানেন না যে আমাদের প্রোটেকশন ডিরেক্ট গতকাল একটা জরুরি কারণে হঠাৎ করে চাকরি ছেড়ে চলে গেছেন। তাই আমি মনে করছি এই মুহূর্তে আমাদের প্রোটেকশন ডিপার্টমেন্টে জরুরি একজন কাউকে নিয়োগ দেওয়া প্রয়োজন। বাবার এমন কথা শুনে পাশ থেকে নেহা বলে ওঠে, বাবা, এই কথাটা বলার জন্য সবাইকে মিটিং রুমে ডেকে আনার কি প্রয়োজন আছে? আমি তো তোমার একমাত্র যোগ্য সন্তান, যে কিনা তোমার পরে এই কোম্পানির সমস্ত দায়িত্ব বুঝে নিতে পারি, এবং তার জন্য যথেষ্ট যোগ্যতা আমার রয়েছে। প্রয়োজন তো অবশ্যই আছে, আর প্রয়োজন আছে বলেই তো আমি সবাইকে এখানে ডেকে নিয়ে এসেছি। আর একটা কথা তোমাকে বলতে সে চাই, যতই সেটা হাত হলো মারুক না আমি কেন, কিন্তু তোমাকে নিয়োগ করতে চাইছি না। সে তো আমারই মানে বন্ধু। এসব কি বলছে বাবা? তুমি কি জানো তুমি এখানে সবার সামনে আমাকে অপমান করছো? আমি তোমার একমাত্র মেয়ে, আমি তোমার একমাত্র উত্তরাধিকারী এই কোম্পানির। আর তুমি কিনা আমাকে বলছো তুমি আমাকে প্রোডাকশন ডিপার্টমেন্টের প্রোডাকশন ডিরেক্টর হিসেবে নিয়োগ করতে পারবে না? হ্যাঁ, আমি এটা খুব ভালো করেই জানি যে তুমি আমার একমাত্র উত্তরাধিকারী। আমার পর তোমার যত সয় সম্পদ আছে সবকিছুর একমাত্র মালিক তুমি। কিন্তু তুমি তো আমাদের কোম্পানি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ম্যানেজার হিসাবে রয়েছো, তুমি ম্যানেজিং ডিপার্টমেন্টের সামলাও। আমি চাই না তুমি প্রোডাকশন ডিপার্টমেন্টে ঢোকো। বাবা, আমি চাই না এই কোম্পানিতে অবস্থান করাকালীন আমার উঁচু পোস্টের বাইরে কেউ অবস্থান করুক। মা, তুমি না চাইলেও আমাকে সেটাই করতে হবে, কারণ আমি ওই পোস্টের জন্য যোগ্য একজন মানুষকে পেয়ে গেছি। সে আমার পরে আমার কোম্পানিটাকে সম্পূর্ণভাবে সামলাতে পারবে। তাছাড়া তুমি তো এখনো পড়াশোনা করছো, আর আমি যাকে অ্যাপয়েন্ট করতে চাই যে সে মাস্টার্স কমপ্লিট করে ফেলেছে, তাই আমি তাকে আমার কোম্পানিতে নিয়োগ দেওয়ার জন্য যোগ্য লোক বলে মনে করছি। কথাটা শুনে নেহা মনে মনে চিন্তা করতে থাকে, কে সেই মানুষ যে এই কোম্পানির জন্য যোগ্য, যাকে তার বাবা তার চাইতে বেশি ভরসা করে, যাকে এই কোম্পানিতে তার বাবা নিয়োগ দিতে চাইছে। তাই সে তার বাবাকে বলে, ও আচ্ছা, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। কিন্তু অন্তত তুমি আমাকে এটাই তো বলো তো যে তুমি আমাদের প্রোডাকশন ডিপার্টমেন্টের প্রোডাকশন ডিরেক্টর হিসেবে কাকে নিয়োগ করছো? তখনই তার বাবা নীলের নাম প্রকাশ করে। আর নীলের নাম শোনা মাত্রই নেহা প্রচন্ড পরিমাণে ক্ষেপে যায়, আর রাগত স্বরে তার বাবাকে বলে, বাবা, তুমি একটা গাইয়া খ্যাতকে আমাদের ডিপার্টমেন্টের ডিরেক্টর হিসেবে নিয়োগ করতে চাইছো? এটা আমি কখনোই মেনে নিব না। তুমি এই ছেলেটাকে আমাদের প্রোডাকশন ডিপার্টমেন্টের প্রোডাকশন ডিরেক্টর হিসেবে নিয়োগ দিও না। আমি এর জন্য যোগ্য, তুমি আমাকে এই দায়িত্বটা দাও, আমি এটা সামলাতে পারবো। এই গাইয়া খ্যাত মার্কা ছেলেটা এটা কোনোভাবেই সামলাতে পারবে না। তখন নেহার বাবা সবার সামনেই নেহাকে অনেকে জোরে একটা ধমক দিয়ে বলতে থাকে, নেহা, এবার কিন্তু একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমি কিন্তু তোমার কাছ থেকে এটা আশা করিনি। তুমি এই ছেলেটার সঙ্গে এরকম আচরণ কেন করছো? তাহলে আমি কি করব তুমি নিজেই সেটা বলে দাও। এই ছেলেটা আমার মুখের সামনে থেকে আমার খাবার ছিনিয়ে নিয়ে যাবে, আর আমি কি বসে বসে দেখবো নাকি? বলতে বলতে লেখা হনহন করে অফিস থেকে বের হয়ে চলে যায়। আর ঠিক তখনই রিমি সেখানে উপস্থিত হয়, আর নেহার বাবাকে উদ্দেশ্য করে বলতে থাকে, স্যার, আমার কি চাকরিটা আছে নাকি চলে যাবে? আর এসব আপনি কি বলছেন? আপনার চাকরি কেন চলে যাবে? কেন? আমাদের প্রোটেকশন ডিরেক্টর চলে গেছে, কিন্তু প্রোটেকশন ডিপার্টমেন্ট তো চলে যায়নি। আমাদের ডিপার্টমেন্টে নতুন একজনকে নিয়োগ করছি, আর আপনি তারই পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হয়ে কাজ করবেন। আর হ্যাঁ, আপনার জন্য একটা নিউজ আছে, আমি এই মাস থেকে আপনার স্যালারি আরো 10,000 টাকা বাড়িয়ে দেব, কিন্তু তার বিনিময়ে আমার নতুন ডিরেক্টরকে সমস্ত কাজ আপনার বুঝিয়ে দিতে হবে। ওকে স্যার, কোনো সমস্যা নেই, আমি টাকা পেলে সব করতে পারি, সেটা আপনি খুব ভালো করেই জানেন। হ্যাঁ, এখন আপনি বেশি কথা না বলে নীলকে নিয়ে যান আর সমস্ত কাজ বুঝিয়ে দিন। আর একটা কথা, আপনার নেহা ম্যাডাম যদি কিছু বলে তাহলে ওনার কথার কোনো উত্তর দেবেন না। আচ্ছা ঠিক আছে। এই কথা বলে রিমি নীলকে বলে, স্যার, আপনি আমার সঙ্গে চলুন, আপনাকে আপনার কেবিনে আর কাজ বুঝিয়ে দিচ্ছি। বলতে বলতে রিমি নীলকে নিয়ে নীলের কেবিনে চলে যায়, আর নীলের সমস্ত কাজ নীলকে বুঝিয়ে দেয়। দেখতে দেখতে চলে গেল বেশ কয়েকদিন। ইতিমধ্যে হঠাৎ একদিন দুপুরের পরে নীল নিজের কেবিনে বসে কাজ করছে। এমন সময় রিমি সেখানে এসে উপস্থিত হয়।
সেই যে কোনো কিছু না বলে হঠাৎ করে নীলের গলায় জড়িয়ে ধরে, এটা দেখে নীল অনেকটাই ক্ষেপে যায় আর নিজেকে ছাড়িয়ে নিয়ে বলতে থাকে, কি ব্যাপার, কি সমস্যা আপনার? আপনি এভাবে আমার গলায় জড়িয়ে ধরেছেন কেন? আর আপনারা তো সাহসী বা কি হলো? কি করে? আপনি তো আমার অ্যাসিস্ট্যান্ট মাত্র। আপনি আমার সঙ্গে এভাবে কথা বলছেন কেন? আমি আপনার অ্যাসিস্ট্যান্ট হয়েছি তো কি সমস্যা হয়েছে? আমি আপনার অ্যাসিস্ট্যান্ট বলে কি আপনাকে ভালোবাসতে পারি না? এই যে শুনেন, মুখের ভাষা ঠিক করে কথা বলেন। আপনি ভুলে যাচ্ছেন আপনি আপনার বসের সঙ্গে কথা বলছেন। না, আমি একদমই ভুলে যাইনি। আমি সবকিছু জেনে শুনেই বলছি। দেখুন, আপনি তো একটা পুরুষ মানুষ, আর আপনার সুন্দর একটা অ্যাসিস্ট্যান্ট রয়েছে। আপনি চাইলে তার সঙ্গে সম্পর্কে যেতেই পারেন। এখানে এত করার কি আছে? ইউ জাস্ট শ্যাট আপ। আমি আপনার কাছ থেকে আর কোনো কথা শুনতে চাইছি না। আপনি এক্ষুনি আমার চোখের সামনে থেকে দূর হন। আমি আপনার চেহারাটা দেখতে চাইছি না। আর যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে কিন্তু আমি এমডি স্যারের সঙ্গে কথা বলতে বাধ্য হব এবং আপনাকে চাকরি থেকে বহিষ্কার করতে বাধ্য হব। দেখুন স্যার, আমি এই যুগের মেয়ে মানুষ। টেকনিক কিভাবে কাজে লাগাতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। তাই আমি আপনাকে বলবো, আপনি এমন কিছু করবেন না যাতে আমি আপনার সঙ্গে খারাপ আচরণ করতে বাধ্য হই, কারণ আপনি আমাকে চেনেন না। তখন নীল ভালোভাবে বুঝতে পারে যে রিমি তাকে থ্রেট করছে। তাই নীল বুদ্ধি খাটিয়ে রিমিকে বলে, আচ্ছা, আপনি চাইছেনটা কি বলেন তো? আমি সেরকম কোনো কিছুই চাইছি না। জাস্ট এইটুকুই চাইছি আপনার সঙ্গে একটা ভালো সম্পর্ক রাখতে। দেখুন, প্রতিটা কর্মচারী চাই তার বসের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে। আর আমি যেহেতু আপনার অধীনস্থ হয়ে চাকরি করছি, তাই আর কি। কিন্তু আমার তো মনে হয় আপনার সঙ্গে আমার যথেষ্ট ভালো একটা সম্পর্ক রয়েছে। আপনি আমার অ্যাসিস্ট্যান্ট আর আমি আপনার বস। আমাদের দুজনের মধ্যে এর চাইতে ভালো সম্পর্ক আর কি হতে পারে? ঠিক আছে, এসব কথা বাদ দেন। আগামীকাল তো শুক্রবার। আগামীকাল একটু আপনি আমার সঙ্গে বের হতে পারবেন? কথাটা শুনতে শুনতে নেহার বাবা নীলের কেবিনে প্রবেশ করছিলেন, কিন্তু তারপরও তিনি সেদিকে কোনো পাত্তা না দিয়ে নীলকে বলে, নীল, আগামীকাল তো আমার একটা মিটিং আছে চট্টগ্রামে, আমাকে চলে যেতে হবে। তুমি একটু অফিসের দিকটা সামলে নিও। যদিও অফিসে সেরকম কোনো কাজ নেই, তবে তুমি তো জানোই সামনে ঈদ আসছে। এই কথাটা শোনা মাত্রই রিমির মুখটা মুহূর্তের মধ্যে ফ্যাকাশে হয়ে গেল। আমি কিন্তু সে এমডি স্যারের সামনে সেরকম কোনো প্রতিক্রিয়া করলো না। এমডি স্যার চলে যাওয়ার পর মুহূর্তের মধ্যে রিমি নীলের হাত ধরে বলে, স্যার প্লিজ, আপনি কি এমডি স্যারকে একটু বুঝিয়ে বলবেন যে আপনি আগামীকাল অফিসে আসতে পারবেন না? আপনার একটু পার্সোনাল কাজ আছে। মাথা খারাপ হয়েছে নাকি? আমি তো সেটাই বুঝতে পারছি না। আপনি আমার কেবিন থেকে বের হন। আর আপনাকে কিন্তু কাল অফিসে আসতে হবে না। আমি আপনাকে অফিসে দেখতে চাই না। স্যার, আপনি এসব কি বলছেন? আপনি আগামীকাল একা একা অফিসে কাজ করবেন আর আমি আসবো না? এমনটা হতে পারে নাকি? অফিসে যদি আপনার কোনো কিছুর প্রয়োজন পড়ে, তাহলে আপনাকে কে সেই বিষয়ে সহযোগিতা করবে? নীল তখন রিমির কথার কোনো উত্তর না দিয়ে চুপচাপ তার মতো কাজ শেষ করে অফিস থেকে বের হয়ে যায়। আর বাড়িতে আসতে না আসতেই নেহার সঙ্গে দেখা হয়। কি ব্যাপার মিস্টার, ইদানিং তো আপনি ভালোই ফায়দা লুটছেন, তাই না? আমি কিন্তু আপনার কথার আগা মাথা কিছুই বুঝতে পারলাম না। আপনি কি মিন করতে চাইছেন একটু সরাসরি বলবেন? এত কচি খোকা আমার কাছে সাজতে আসবেন না। এসব আমার একদমই পছন্দ নয়। আপনি কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছেন? আমি সত্যিই বুঝতে পারছি না আপনি কি বলতে চাইছেন আর কি বোঝাতে চাইছেন। ও তাই নাকি? তাহলে খুলেই বলছি, আপনি আগামী কাল অফিসটা একা একা সামলাবেন। যেটা সামলানোর কথা ছিল আমার, সেই জায়গাটা আপনি নিজেই নিয়ে নিচ্ছেন। যাই হোক, দেখা যাক কোথাকার জল কোথায় গিয়ে গড়ায়। নীল ততক্ষণে বিষয়টা বুঝতে পারে নেহা কেন তারপর রেগে আছে। নেহা কোনোভাবেই চায় না নীল তাদের এখানে থাকুক আর তাদের কোম্পানিতে চাকরি করুক। তাই সে নীলকে একদমই সহ্য করতে পারে না। আর যেদিন থেকে নীল প্রোডাকশন ডিরেক্টর হিসেবে নিয়োগ করেছে, সেদিন থেকে তুমি আমাকে একদম দেখতেই পারো না। কিন্তু নীল সে কি করবে? সে তো একদম নিরুপায়, কারণ গ্রামে তার বাবা মায়ের অবস্থা খুব খারাপ। তার পড়াশোনা করাতে গিয়ে তার বাবা নিজের ভিটে বাড়িটুকু ছাড়া যাবতীয় সহায় সম্পত্তি বিক্রি করে দিয়েছেন। চাকরির জন্য অনেক জায়গায় ঘোরাঘুরি করেছে, কিন্তু কোথাও সে চাকরিটা পেয়ে উঠতে পারেনি। তাই বাধ্য হয়ে এখানে এসেছে।
তাছাড়া আরও একটা কথা হলো, নীল কিন্তু এখানে এমনি এমনি আসেনি। নীলের বাবার ছোটবেলার বন্ধু ছিল, তাদের দুজনের মধ্যে ভালো একটা সম্পর্ক বিরাজমান ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত নীলের বাবা নেহার বাবার মতো নিজের ভাগ্যটাকে পরিবর্তন করতে পারেনি। যাই হোক, এদিকে দেখতে দেখতে রাত হয়ে গেলে সবাই ডিনার টেবিলে জয়েন করে। তখন নেহার বাবা নীলকে বলে, দেখো নীল, আমি কিন্তু তোমার উপর সম্পূর্ণ ভরসা করি, আর তোমার উপর ভরসা আছে বলি কিন্তু আমি সবকিছু তোমার উপর ফেলে রেখে একটু বাইরে যাচ্ছি, আমি যেন ফিরে এসে সবকিছু ঠিকঠাক দেখতে পাই। আঙ্কেল, আপনি আমার উপর সম্পূর্ণ ভরসা রাখতে পারেন। আমি কাজটা গুরুত্ব দিয়ে করব। তবে আপনাকে একটা কথা বলার ছিল। আপনি আমাকে এই দায়িত্বটা না দিয়ে নেহা ম্যাডামকে দিতে পারতেন। দেখো, আমি খুব ভালো করেই জানি কাকে কোন দায়িত্বটা দিতে হবে, কাকে কোন দায়িত্বটা দিলে সে দায়িত্বটা পুরোপুরিভাবে পালন করতে পারবে। তাই আমি অবস্থা বুঝি ব্যবস্থা নেই বলতে পারো। তখন নেই আর কোনো কথা বাড়ায় না, কারণ সে বড়দের সঙ্গে মুখে মুখে এত তর্ক করতে পছন্দ করে না। যাই হোক, সবাই একসঙ্গে খাবার ছিল, এমন সময় হঠাৎ তাদের বাসায় কাজের বুয়া নেহার বাবাকে বলে, সে ক্ষেপে থাকলে থাকুক, তাতে আমার কিছু যায় আসে না, কারণ আমি যা কিছুই করছি শুধুমাত্র তার ভবিষ্যতের কথা চিন্তা করেই করছি। আর এখন যদি সে নিজেকে নিজের ভবিষ্যৎ কুড়ালে মারতে চায়, তাহলে তো আমি আর কিছুই করার থাকবে না। তবে আমি একটা কথা বলতে পারি, আমি যতদিন বেঁচে আছি ততদিন তার উপর কোনো আঁচ আমি আসতে দেব না। তারপর আর কেউ কি কোনো কথা বলে না, চুপচাপ যে যার মতো খাওয়া দাওয়া করে নিজের রুমে চলে গেল। রাতের বেলা যখন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল, তখনই হঠাৎ নেহা তার রুমে প্রবেশ করেছে। নীলের সামনে দাঁড়িয়ে বলতে থাকে, কত টাকা চাই? কত টাকা হলে আমাদের বাড়ি অফিস সবকিছু ছেড়ে চলে যাবেন? মানে আপনি কি বলতে চাইছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। এত ন্যাকা সাজার কোনো প্রয়োজন নেই। আমি শুধু বলতে চাইছি আপনি কত টাকা পেলে আমাদের অফিস বাড়ি এসব কিছু ছেড়ে চলে যাবেন। দেখুন, একটা চাকরি করা আমার প্রয়োজন, তাই আমি এখানে চাকরি করতে এসেছি। কিন্তু তাই বলে আপনি আমার সঙ্গে এভাবে ব্যবহার করতে পারেন না। আপনার যদি আমাকে ভালো না লাগে তাহলে বলেন, আমি এমনিতেই আপনাদের অফিসের চাকরি ছেড়ে চলে যাব। তার জন্য প্রতিদিন আপনি আমাকে এভাবে অপমান করতে পারেন না। আর আমি কেনই বা আপনার এই অপমান সহ্য করব? যেখানে সব কিছুই বুঝতে পারছেন, তাহলে এখন এখানে পড়ে রয়েছেন কেন? কেন চলে যাচ্ছেন না? ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি চলে যাব। তবে একটা কথা, আপনার বাবা বাড়িতে আসার পর, কারণ আপনার বাবা আমাকে পুরো অফিসের দায়িত্ব দিয়ে গেছেন। আপনার বাবা যতক্ষণ পর্যন্ত না আসছেন, আমি ওনাকে ওনার দায়িত্বটা যতক্ষণ পর্যন্ত বুঝিয়ে দিতে না পারছি, ততক্ষণ পর্যন্ত আমি কোথাও যাচ্ছি না। বাবাকে আসতে হবে কেন? আমি বলছি তো আপনাকে চলে যাওয়ার জন্য। আপনি যাচ্ছেন না কেন? আমি আছি তো, আমি সব সামলে নিতে পারবো। সে আপনি আমাকে যাই বলেন, আমি আপনার বাবা না আসা পর্যন্ত অপেক্ষা করব। আপনার বাবা না আসা পর্যন্ত আমি কোথাও যাব না। সে আপনি আমাকে যত অপমান করতে পারেন। জানেন, আমি জীবনে অনেক বেহায়া দেখেছি, কিন্তু আপনার মতো বেহায়া আমি একটাও দেখিনি, যে হাজারটা অপমান পাওয়ার পরেও কোথাও পড়ে থাকে। আপনাকে আমি কত অপমান করছি, তারপরেও আমি আপনাকে এখান থেকে সরাতে পারছি না। বললাম তো, এত কথা বলার প্রয়োজন নেই। আপনার বাবা আসুক, আমি নিজে এখান থেকে চলে যাব। আমাকে এত অপমান করার কোনো প্রয়োজন নেই। আমাদের টাকা পয়সা না রাখতে পারে, কিন্তু মান সম্মান আছে। আমরা মান সম্মানকে অনেক শ্রদ্ধা করি। আমি তো সেই কবে থেকেই বলছি, তাহলে নির্লজ্জ বেহায়ের মতো এখানে পড়ে আছেন কেন? এতই যখন মান সম্মানের চিনতে, তাহলে তো এখান থেকে চলে গেলেই হয়। বলতে বলতে নেহা সেখান থেকে চলে যায়। আর নীল নিজের রুমে শুয়ে শুয়ে ভাবতে থাকে, কেন তার জীবনটা এমন হতে হলো। তার জীবনটা তো একটু অন্যরকম হতে পারতো, যেখানে সে নিজের মতো করে চলতে পারতো, যেখানে কখনো তাকে কোনো কথা শুনতে হতো না। এভাবে দেখতে দেখতে দিনটা কেটে গেল। পরের দিন রাতের বেলা নেহার বাবা বাড়িতে আসে, আর তিনি বাড়িতে এসে সবাইকে ডিনার টেবিলে ডাকেন। একে একে সবাই উপস্থিত হয় ডিনার টেবিলে। আর তখনই নীল তার বক্তব্য পেশ করে। আঙ্কেল প্লিজ, আপনি কিছু মনে করবেন না, কিন্তু আমাকে এই কথাটা বলতেই হচ্ছে। আমি আর আপনাদের এখানে থাকছি না। আমি চাকরি ছেড়ে অন্যত্র চলে যাব। অন্য কোথাও চাকরি করলে হয়তো আমি মাসে বেতন কম পাবো, কিন্তু তাতে আমার কোনো সমস্যা নেই। তাছাড়া সবচেয়ে বড় কথা হলো, আমি চাই না আমার কারণে আপনাদের বাবা মেয়ের মাঝে সম্পর্কের একটা দেয়াল তৈরি হোক। নীলের মুখ থেকে এ কথা শুনে নেহার বাবা খুব ভালোভাবে বুঝতে পারেন নীল এইসব কিছু মনে কষ্ট নিয়েই করছে, কারণ হয়তো নেহা তাকে কিছু বলেছে, তাই সেই রকম কথা বলছে। আর এই কারণে নেহার বাবা নেহাকে বলে,
নেহা, আমি কিন্তু মিন করতে পারছি এর পেছনে তোমার হাত আছে। আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি আমি বাড়িতে না থাকার সুযোগটাই তুমি কাজে লাগিয়েছো। তুমি নীলকে উল্টো পাল্টা কিছু বলেছো। না আঙ্কেল, সেরকম কোনো কিছুই হয়নি। আপনি নেহা ম্যাডামকে অযথাই ভুল বুঝবেন না। আমি আমার নিজের ইচ্ছায় আপনাদের চাকরি ছেড়ে চলে যেতে চাইছি। নীল মুখে যাই কিছু বলুক, তার মনে যে এক আকাশ পরিমাণ কষ্ট লুকিয়ে রয়েছে সেটা তার চেহারা দেখেই বোঝা যাচ্ছে। তাই নেহার বাবা নীলকে বলে, এটা হবে না। আমি তোমাকে কোনোভাবেই এখান থেকে চলে যেতে দেব না। আমি তোমার বাবাকে কথা দিয়েছি, যতদিন আমি বেঁচে আছি ততদিন তুমি আমার কোম্পানিতে চাকরি করবে আর আমার বাড়িতেই থাকবে। আমি আমার কথার বড় খেলাপ কখনোই করি না, আর এখন তো করবই না। কিন্তু আঙ্কেল, আমি তো নিজে এখানে থাকতে চাই না। এখানে কথা দেওয়া নেওয়ার সম্পর্ক আসছে কোথা থেকে? আমি নিজের থেকে এখানে থেকে চলে যেতে চাই। কিন্তু নেহার বাবা তো ওনার মতামত স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাই তিনি এখন আর কারো কোনো কথাই শুনবেন না। তাই বলেন, যাই যাই কিছু বলো না কেন, কাজ হবে না। আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি সেটাই হবে। তোমাকে এখানেই থাকতে হবে আর আমার কোম্পানিতেই চাকরি করতে হবে। আর যদি তারপর তুমি আমার কথা শুনতে না পারো, আমার কথা আমার না করে এখান থেকে চাকরি ছেড়ে চলে যাও, তাহলে আমার ম্যানেজিং ডিপার্টমেন্টে তোমার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেবে। তুমি যে আমাদের এই বিপদে ফেলে চলে যাচ্ছ সেটার জন্য তোমার বিরুদ্ধে থানায় জিডি করা হবে। আঙ্কেল, আমি বুঝতে পারছি না আপনি এইসব কথা কেন বলছেন। একজন ওয়ার্কার বা একজন স্টাফ চাইলে যে কোনো কোম্পানি থেকে চাকরি ছেড়ে দিয়ে অন্য কোনো কোম্পানিতে চাকরি নিতেই পারে, কিন্তু এখানে এইসব আইনি ব্যাপার স্যাপার আসছে কোথা থেকে? তুমি বর্তমানে আমার কোম্পানির প্রোডাকশন ডিরেক্টর হিসেবে আছো, আর এখন তুমি হুট করে চাকরি ছেড়ে চলে যাবে, তাতে আমার কোম্পানির যে লস হবে সেটাকে পুষিয়ে দেবে বলো? তখন নীল আর কোনো কথা বলেনি। নীলের সঙ্গে এভাবে কথা কাটাকাটি করতে দেখে ছেলেটাকে জিজ্ঞাসা করে, এই ছেলে কে তুমি? তোমার পরিচয় কি? আমার এলাকায় ঢুকে এভাবে মাস্তানি করার সাহস তোমাকে কে দিয়েছে? জানো এই ছেলেটা কে? আমি কোনো কিছু জানি না আর জানতেও চাই না। ইনফ্যাক্ট আমি কোনো কিছু জানার প্রয়োজন মনে করি না। আমার উপর মহল থেকে অর্ডার এসেছে, শুধু এই ছেলেটাকে এই শহর থেকে সরিয়ে দিতে হবে। ব্যাস এইটুকু, আমি আর কোনো কিছুই জানতে চাই না। ও তাই নাকি? আচ্ছা ঠিক আছে, তুই জাস্ট 2 মিনিট ওয়েট কর, আমি তোর উপর মহলে কথা বলছি। কথাটা বলা শেষ করার আগেই নেহার বাবা পুলিশে ফোন করে, আর কিছুক্ষণের মধ্যে পুলিশ ইন্সপেক্টর সেখানে এসে পৌঁছায়। পুলিশ সেখানে এসে নেহার বাবাকে দেখতে পেয়ে বলে, আরে আপনি এখানে কেন, কি হয়েছে? ওই যে আমার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখতে পাচ্ছেন, ওনাকে নাকি ওনার উপর মহল থেকে পাঠানো হয়েছে। আমার বন্ধুর ছেলে আমার বাড়িতে থাকে, তাকে এই শহর থেকে বিদায় করে দেওয়ার জন্য। ও তাই নাকি? তাহলে তো বিষয়টা খতিয়ে দেখতে হয়। তার উপর যদি আবার আপনার মতো একজন মানুষ বাড়ির মেহমানের উপর হয় তাহলে তো ভালোভাবেই দেখতে হয়। হ্যাঁ, আমিও তো এটাই ভেবে পাচ্ছি না আমার বন্ধুর ছেলের উপর হামলা করতে কে তাকে পাঠিয়েছে। আপনি একদম চিন্তা করবেন না, আমি তাকে নিয়ে যাচ্ছি এবং বিষয়টা দেখছি। বলতে বলতে ইন্সপেক্টর নিহান নামের ওই ছেলেটাকে থানায় নিয়ে চলে যায়। আর 1 ঘন্টা পরে নিহার বাবাকে ফোন করে, কি ব্যাপার ইন্সপেক্টর, কোনো খবর পেলেন? আমি কোনো কাজে হাত দিয়েছি আর সেটা সমাধান হয়নি এমনটা তো কখনোই হয়নি। তবে কি হয়েছে জানেন, আমার এই কাজটার ফলাফল এরকম হবে সেটা আমি কল্পনা তো ভাবিনি। যাই হোক, বিষয়টা তো আপনাকে বলতেই হবে। ইন্সপেক্টর, কিন্তু কি হয়েছে সেটা এত ঘুরিয়ে পেয়েছি না বলে সরাসরি বলুন, না যাতে আমার বুঝতে অসুবিধা হয়। আপনার মেয়ে স্বয়ং এই ছেলেটাকে অ্যাপয়েন্টমেন্ট করেছে। আপনার মেয়ে এই ছেলেটাকে পুরো 2 লাখ টাকা দিয়েছে। কি বলছেন আপনি? আমি তো বিশ্বাস করতেই পারছি না। আমার মেয়ে এই ছেলেটাকে 2 লাখ টাকা দিয়ে পয়েন্ট করেছে শুধুমাত্র নীল আমাদের এলাকা থেকে চলে যাওয়ার জন্য। ঠিক আছে, আপনি ডাকুন, আমি দেখছি কি করা যায়। নেহার বাবা কোনোভাবেই এটা মেনে নিতে পারছে না যে ওনার মেয়ে এরকম একটা কাজ করেছে। তাই তিনি কাল বিলম্ব না করে সরাসরি নেহার সঙ্গে দেখা করতে নেহার রুমে চলে যান। নেহার রুমে গিয়ে তিনি দেখেন নেহা আপন মনে গুনগুন করে গান গাইছে। ওটা কি তোর বাবার উপস্থিতি? তার রুমে সেই গান বন্ধ করে তার বাবার দিকে ফিরে তাকায়।
আর বাবাকে বলে, কি ব্যাপার বাবা, হঠাৎ করে তুমি আমার রুমে কেন? তুমি নীলকে আমাদের বাড়ি এবং এলাকা থেকে সরিয়ে দেওয়ার জন্য কাকে 2 লক্ষ টাকা দিয়ে অ্যাপয়েন্টমেন্ট করেছিলে। বাবা এসব তুমি কি বলছো? আমি কাকে 2 লাখ টাকা দিয়ে অ্যাপয়েন্ট করতে যাব? আর এত টাকা আমি পাবোই বা কোথায়, আর কেনই বা করতে যাব? যদিও টাকার প্রশ্নটা আমি করিনি, আমি শুধু তোমাকে এটাই বলছি যে তুমি কেন 2 লক্ষ টাকা খরচ করে একজনকে অ্যাপয়েন্ট করতে গেলে শুধুমাত্র নীলকে এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য। বাবা আমি বলছি তো আমি এমন কোনো কাজ করিনি, তারপরেও তুমি কেন অযথাই আমাকে ফোর্স করছো? আমি না জেনে কিছুই বলছি না। সকালবেলায় যে ছেলেটা নীলকে থ্রেট করতে এসেছিল, আর তখনই আমি সেই ছেলেটাকে আটকে পুলিশে দিয়ে দিই, আর পুলিশই কেসটা ইনভেস্ট করে এটা জানতে পেরেছে এবং সমস্ত তথ্য প্রমাণ ও পুলিশের কাছে রয়েছে। তাই আমি তোমাকে শেষবারের মতো বলছি, তুমি কেন এই ছেলেটাকে সরিয়ে দেওয়ার জন্য কাউকে অ্যাপয়েন্ট করেছিলে। নেহা তখন খুব ভালোভাবে বুঝতে পারলো এখন আর কথা লুকিয়ে রেখে লাভ হবে না। বাবা যেহেতু সবকিছু জেনে গেছে, এখন তো সবকিছু বলতেই হবে। তাই সে তার বাবাকে বলতে লাগে, যেখানে তুমি খুব ভালো করে জানো এই ছেলেটাকে আমি একদমই সহ্য করতে পারি না, সেখানে তুমি কেন আমাকে এই প্রশ্নটা করছো? মানে তুমি কি পাগল নাকি? আমি তো সেটাই বুঝতে পারছি না। তুমি শুধুমাত্র নিজের একটু সুবিধা করবার জন্য আরেকজন মানুষকে এভাবে বিপদের সম্মুখীন করতে পারো? এটা আমার কল্পনার বাইরে ছিল। এখনো সময় আছে, তুমি নিজেকে শুধরে নাও। নীল এখনোই থাকবে আর এই বাড়িতেই থাকবে, এটা আমার সিদ্ধান্ত। এখন তুমি কি করবে না করবে সেটা একান্তই তোমার ব্যক্তিগত সিদ্ধান্ত। হ্যাঁ, তুমি যখন তোমার সিদ্ধান্ত বদলাবে না, তখন তো আমার সিদ্ধান্ত আমাকেই নিতে হবে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি আর এই বাড়িতে থাকবো না। যে বাড়িতে এই ছেলেটা থাকবে, আমি এই বাড়িতে অ্যাডজাস্টমেন্ট করে চলতে পারবো না। তারপর নেহা বাবার সঙ্গে আরো রাগারাগি করে, সেখান থেকে নিজের রুমে চলে যায়। আর তৎক্ষণাৎ সে ব্যাগপত্র এবং নিজের প্রয়োজনীয় সকল জিনিসপত্র গুছিয়ে বাসা থেকে বের হয়ে যায়। সেটা দেখে নীল নেহার বাবার সঙ্গে কথা বলতে আসে। আঙ্কেল, এটা আপনি কি করলেন? আমার জন্য আপনার নিজের মেয়ে বাসা ছেড়ে চলে যাচ্ছে, এটা দেখে সমাজের মানুষ কি বলবে? সমাজে মানুষরা কে কি বলবে না বলবে সে সবকিছুই আমার উপর ছেড়ে দাও। আমি তোমাকে এসব বিষয়ে চিন্তা করতে বলিনি। তোমার এখন মনোযোগ দিয়ে চাকরিটা করা প্রয়োজন, তুমি সেটাই করো। তখন নীল আর কোনো কথা বলার সাহস পায়নি। সে নিজের রুমে চলে গিয়ে বসে বসে ভাবতে থাকে এসব কিছু তার জন্যই হলো, কিন্তু তার কিছুই করার নেই। কারণ যেখানে স্পষ্ট জানিয়ে দিয়েছে নেহার ইচ্ছে হয় তাই করতে, ওই বিষয়ে তিনি বিন্দুমাত্র আক্ষেপ প্রকাশ করেননি। নেহা সেখান থেকে বের হয়ে সোজা এক বান্ধবীর বাসায় গিয়ে ওঠে। আর নেহাকে সেখানে যেতে দেখেই তার বান্ধবী প্রশ্ন করে, কি ব্যাপার নেহা, কি হয়েছে তোর? তুই এভাবে লাগেজ গুছিয়ে কোথায় যাচ্ছিস? আমি বাসা থেকে বের হয়ে চলে এসেছি, তোদের এখানে থাকবো, তারপর একটা কিছুর বন্দোবস্ত করে চলে যাব। সেটা না হয় বুঝলাম, কিন্তু এমন কি হলো যে তোকে বাসা ছেড়ে চলে আসতে হলো? আমি কি সেটা জানতে পারি? তখন নেহা কোনো কথা না বলে চুপচাপ নিশির রুমের ভিতরে চলে যায় আর লাগেজ রেখে বিছানায় ধপাস করে শুয়ে পড়ে। সেটা দেখে নিশিও আর তাকে কোনো প্রশ্ন করেনি। দেখতে দেখতে বিকেলে ঘনিয়ে সন্ধ্যা হয়ে গেল। এমন সময় হঠাৎ নিশির বড় ভাই তার রুমে আসে। নিশির রুমে এসে দেখতে পায় নিশি আর নেহা দুজনে বিছানার উপর বসে গল্প করছে। তখনই সে নেহার দিকে একটু আড় চোখে তাকায়, যদিও নেহা সেটা খেয়াল করেনি। তারপর সে নিশিকে বলে, কি ব্যাপার নিশি, এই মেয়েটাকে তো এর আগে কখনো আমাদের বাড়িতে দেখা যায়নি। তুমি তো বাড়িতেই থাকো না, তাহলে দেখবে কি করে? এটা আমার বন্ধু, কয়েকদিনের জন্য আমাদের এখানে এসেছে, কয়েকদিন আমাদের এখানে থাকবে। ও আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। কথাটা বলেই নিলয় নেহার দিকে একটা রাক্ষসের দৃষ্টি নিক্ষেপ করে সেখান থেকে চলে গেল, যেন সে চোখ দিয়েই নেহাকে অর্ধেকটা গিলে খেয়ে ফেলেছে। এমন ভাবে তাকিয়েছিল যেন সে এর আগে কখনো এরকম সুন্দরী মেয়ে মানুষের দেখেনি। যাই হোক, এরপর দেখতে দেখতে 2 দিন চলে গেল। ইতিমধ্যে নেহা সেরকম কিছুই টের পেল না। সেদিন বিকেলবেলা নিশি কোনো একটা কাজে বাইরে গেছে। নেহা রুমে একা একা বসে আছে। এমন সময় নিশির বড় ভাই সেই রুমে আসে। সে জেনে শুনেই রুমে আসে। নিশি একটু আগে বাইরে চলে গেছে সেটা সে দেখেছে, আর সেজন্যই সে এই সময়টাকে কাজে লাগাতে চেয়েছে। নিলয় রুমের ভেতর প্রবেশ করে দরজাটা একটু চাপাতে চেয়েছে। এমন সময় দরজাটা একটু শব্দ করে ওঠে।
আর তখনই নেহা পিছন ফিরে তাকিয়ে দেখে নিশির বড় ভাই দাঁড়িয়ে আছে। ওনাকে এভাবে দেখে নেহা অনেকটা অপ্রস্তুত হয়ে বলে, কি ব্যাপার ভাইয়া, আপনি এই অসময়ে এই রুমে কেন? নিশি তো এখন বাড়িতে নেই, কোনো একটা দরকারি কাজে বাইরে গেছে। হ্যাঁ, সেটা আমি খুব ভালো করেই জানি, আর সেজন্যই তোমার সঙ্গে একটু কথা বলতে এসেছি। তোমার সঙ্গে আমার একটা পার্সোনালি কথা আছে। কি বলেন ভাইয়া, আপনি আমার সঙ্গে? তো এটা কি কখনো আমি কথাই হয়নি, আর এখন আপনি বলছেন আমার সঙ্গে আপনার পার্সোনাল কথা আছে? আমি তো আসলে বুঝতেই পারছি না আপনি কি এমন পার্সোনাল কথা বলতে চাইছেন। আমি বললাম তো তোমার সঙ্গে পার্সোনাল কথা আছে, আর আছে বলেই তো তোমার সঙ্গে কথা বলতে এসেছি, তাই না? তখন নেহা বলতে থেকে, আচ্ছা ঠিক আছে, কথা বলবে ভালো কথা, কিন্তু দাঁড়িয়ে কেন? বসে কথা বলার জন্য। তখন নিলয় নেহার একটু কাছে গিয়েই বসে, আর তারপর তার হাতটা ধরার চেষ্টা করে। তখনই নেহা একটু পিছিয়ে গিয়ে বলে, আরে ভাইয়া, এসব আপনি কি করছেন? আপনি তো বললেন শুধু আমার সঙ্গে একটু কথা বলবেন, কিন্তু আপনি আমার হাত ধরছেন কেন? তখন নিলয় একটু সরে গিয়ে বলে, সরি, আসলে তোমাকে যেটা বলতে চাই, দেখো আমি কিন্তু ঘুরিয়ে পিছিয়ে কথা বলা একদমই পছন্দ করি না। যা বলি সবসময় স্পষ্ট করে কথা বলি। হ্যাঁ ভাইয়া, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। এবার তো বলুন আপনি আমাকে কি বলতে চান। তখন নিলয় বলে নিলয় নেহাকে পছন্দ করে, আর নেহা এক কথাতেই রাজি হয়ে যায়। কারণ নিলয় ছিল সুদর্শন এক পুরুষ, যাকে দেখে যে কোনো মেয়ে প্রথম দেখাতেই প্রেমে পড়ে যেত। নেহা নিজেও তো একটা মেয়ে মানুষ, আর তার ক্ষেত্রে উপকার ব্যতিক্রম হবে না। তারপরে শুরু হয় তাদের দুজনের প্রেম, কিন্তু সেটা নেহার বান্ধবী নিশি জানত না। এদিকে নিলয় নামের ছেলেটা নেহাকে ভুলিয়ে ভালিয়ে বাড়িতে পাঠানোর বন্দোবস্ত করে, কারণ তার মনে কিন্তু অন্য চক্কর চলছে। সেটা আপনারা গল্পের শেষের দিকে জানতে পারবেন। যাই হোক, এইদিকে হঠাৎ একদিন বিকেলবেলা নিশি আর নেহা রুমে গল্প করছিল। এমন সময় হঠাৎই নেহা নিশিকে বলে, নিশি, আমি আগামীকাল বাড়িতে চলে যাচ্ছি। এতদিন তোদের এখানে থেকে ডিস্টার্ব করার জন্য সরি। আরে দোস্ত, তুই এটা কি বলছিস? আমি তো তোকে আমার নিজের বোনের মতোই মনে করি। তুই আমাদের বাড়িতে আছিস, আর এতে আমি বিরক্ত হব কেন? আমার তো খুবই ভালো কেটেছে সময়টা। আচ্ছা দোস্ত, ঠিক আছে, আমি কিন্তু আগামীকালকে বাড়িতে চলে যাচ্ছি। এর পরদিন সকাল হতে না হতেই নেহা নিজের জিনিসপত্র আবারও গুছিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। প্রায় সকাল 10টার মতো হবে বাজে সে বাড়িতে এসে পৌঁছায়। তখন নীল আর তার বাবা অফিসে বেরোচ্ছিল। নেহার বাবা নেহাকে দেখতে পেয়ে বলে, কি ব্যাপার, তুমি নিজে নিজে বের হয়ে গেলে, আবার নিজেই চলে আসলে যে? আই এম সরি বাবা, আসলে আমি এতদিনে আমার ভুলটা বুঝতে পেরেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও, এরপর আর আমি কখনোই এমন ভুল করব না। ঠিক আছে, এখন ভিতরে যাও, আমি অফিসে যাচ্ছি, বাড়ি ফিরে এসে তোমার সঙ্গে কথা বলবো। বলতে বলতে নেহার বাবা আর নীল দুজনেই বাসা থেকে বের হয়ে যাচ্ছিল। এমন সময় নেহা পেছন থেকে নীলকে উদ্দেশ্য করে বলে, কি ব্যাপার? আমার ফিরে আসাতে মনে হয় আপনি খুশি হননি, তাই এরকম মুখটাকে গোমরা মেরে রেখেছেন। আপনি এভাবে কেন বলছেন? এটা আপনার বাড়ি, আর এখানে আমি একজন আশ্রিত মাত্র। আপনার বাড়িতে আপনি ফিরে আসবেন না তো কেউ ফিরে আসবে? আর এখানে আমার মুখ গোমরা করে রাখার কি আছে? বলতে বলতে নীল আর নেহার বাবা দুজনেই অফিসে বেরিয়ে পড়ে। আর অফিসে এসে নেহার বাবা নীলকে নিজের কেবিনে ডাকে। কি ব্যাপার আঙ্কেল, কিছু হয়েছে নাকি? আপনি আমাকে কিছু বলবেন? হ্যাঁ, আমি তোমাকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে চাই, তুমি আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। নেহা ফিরে এসেছে, এর মানে এই নয় যে সে ভালো হয়ে গেছে, কারণ মেয়েটা তো আমার, তার শরীরের প্রত্যেকটা শিরা উপশিরা আমার রক্তে বইছে। তাই আমি খুব ভালো করেই জানি সে কোনো একটা উদ্দেশ্য নেই ফিরে এসেছে। এসব আপনি কি বলছেন আঙ্কেল? আপনার মেয়ে আপনার বাড়িতে ফিরে এসেছে, এখানে আবার কি উদ্দেশ্য থাকতে পারে? তখন নেহার বাবা নীলকে বলে, কেন জানি ওনার মনে কিছু একটা ডাউট হচ্ছে। নেহার মনে হয়তো কিছু একটা চলছে, তাই নেহা ফিরে এসেছে। নয়তো নেহা প্রচন্ড জেদি একটা মেয়ে, এসে এত তাড়াতাড়ি ফিরে আসতো না। এইসব কথা শুনে নীল নেহার বাবাকে বলে, আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আপনার যদি এরকম কিছু ডাউট হয়ে থাকে তাহলে আমি সব সময় অ্যালার্ট থাকবো। তবে আমার মনে হয় না উনি এরকম কিছু করবেন, কারণ এটা ওনার বাড়ি, এখানে থাকার ওনার সম্পূর্ণ অধিকার রয়েছে। তাই উনি কেন এরকম কিছু করতে যাবেন? বলতে বলতে নীল নেহার বাবার কেবিন থেকে বের হয়ে চলে যায়, কিন্তু নেহার বাবার মনের মাঝে শুধু একটাই কথা ঘুরপাক করতে থাকে। নেহা যখন ফিরে এসেছে তখন সে কিছু একটা উদ্দেশ্য নিয়েই ফিরে এসেছে। তার মনের মধ্যে নিশ্চয়ই কিছু একটা চলছে, আর সেটা যেভাবেই হোক জানতেই হবে। এদিকে নেহা বাড়িতে ফিরে এসেছে আজ 4 দিন। এর মধ্যেই হঠাৎ একদিন নিলয় নেহাকে ফোন করে। হ্যালো জানেমান, কি করছিলে?
কি আর করব, তুমি তো আমাকে ভুলিয়ে ভালিয়ে বাড়িতে পাঠিয়ে দিলে, এখন তো আর আমার সঙ্গে দেখা করার নামটাও নিচ্ছ না। আমি তো তোমাকে না দেখে থাকতেই পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে। কষ্ট তো আমারও হচ্ছে, কিন্তু কি করব বলো, আমি তো আর চাইলেও তোমার কাছে চলে আসতে পারবো না, কারণ তুমি তো আর এখন আমাদের বাড়িতে নেই, তোমাদের বাড়িতে চলে গেছো। আর তোমাদের বাড়িতে তো আমি এভাবে চলেও যেতে পারি না। হ্যাঁ, সেটা তো আমি খুব ভালো করেই জানি। আছে, আমরা কি কোথাও বাইরে দেখা করতে পারি না? তখন নিলয় নেহাকে একটা অফিস হবে চলে আসতে বলে, আর নেহা সেই কথাটা শোনা মাত্রই তৎক্ষণাৎ রেডি হয়ে নেয় আর বাসা থেকে বেরিয়ে পড়ে। বাসা থেকে বের হওয়ার সময় তাদের বাসার বুয়া তাকে বলেছিল, আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি সেই বিষয়ে আমি তো তোকে কৈফিয়ত দেব না, আর তোর যা ইচ্ছে তুই তাই কর। আমাকে জিজ্ঞেস করছিস কেন? আমি রাতের খাবার বাইরে থেকে ফিরে আসব। তখন তাদের বাড়ির কাজের মেয়েটা আর কোনো কথা বলেনি, কারণ সে খুব ভালো করেই জানে নেহাকে আর কিছু বলতে গেলে তাকে আরো অনেক কটু কথা শুনতে হবে, যেগুলোর জন্য সে মোটেও প্রস্তুত নয়। তাই সে আর কোনো কথা না বলে চুপ রইল। এদিকে নেহা বাসা থেকে বের হয়ে সোজা কফি সাথে চলে আসে। এসেই দেখে নিলয় তার জন্য ওয়েট করছিল। তাই সে নিলয়কে বলে, ও বেবি, আই এম সো সো সরি। আমার বাসা থেকে বের হতে হয়তো একটু লেট হয়ে গেছে। তুমি মনে হয় অনেকক্ষণ ধরে আমার জন্য ওয়েট করছো, তাই না? হ্যাঁ, আমি তো আমার জান পাখিটার জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম। যাই হোক, কেমন আছো তুমি? এই তো আছি ভালোই। তোমার কি অবস্থা? তুমি কেমন আছো? আর আমি চলে আসার পর নিশি কিছু বলেছিল? না, সেরকম কিছুই বলেনি, শুধু বলেছিল তুমি চলে আসাতে তার অনেক খারাপ লাগছে। বেশ কয়েকদিন একসঙ্গে রয়েছে তো, তাই একটু ওরকম লাগছে। যাই হোক, তোমাকে যেটা বলার জন্য ডেকেছি। বল, কি বলবে বল। তুমি আগামীকাল থেকে ঠিক আগের মতোই অফিস জয়েন করবে, আর আমি তোমাকে যেভাবে কাজ করতে বলবো ঠিক সেভাবেই করবে। কিন্তু কেন? আমি তো বাবাকে বলে দিয়েছি আমি আর অফিসে যাব না। অফিস করার কোনো ইচ্ছে আমার নেই, আর এখন করে কিভাবে বলবো আমি অফিসে যাব? তখন নিলয় নেহাকে ফুসরিয়ে ফাসরিয়ে অনেক কথা বলে বুঝিয়ে দেয় যেভাবেই হোক নেহাকে অফিসে ঢুকতেই হবে। সে নেহাকে আরো বলে, আমি যে তোমাকে বললাম যে তোমাকে এছাড়া আমার থাকতে অনেক কষ্ট হচ্ছে, তাই তুমি আগে অফিসে ঢুকো, তোমার বাবার কাছাকাছি থাকো, তোমার বাবার মনের অবস্থাটা বোঝার চেষ্টা করো, তারপর একদিন সুযোগ বুঝে তোমাকে দেখা করিয়ে দাও। ও আচ্ছা, আমি এতক্ষণে বুঝতে পেরেছি। তাহলে তো তুমি বিষয়টা আমাকে আগে বুঝিয়ে বললেই পারতে, তাহলে তো আর এত পেঁচাল পাড়ার কোনো মানেই ছিল না। তখন নেহা আরো বেশ কিছুক্ষণ গল্প করে আর বাইরে থেকে রাতের খাওয়া দাওয়া করে বাসায় ফিরে আসে। নেহা বাসায় আসার কিছুক্ষণের মধ্যেই তার বাবা বাসায় আসে। তার বাবা যখন তাকে ডিনার টেবিলে ডাকে তখন সে সেখানে যায় আর তার বাবাকে বলে, বাবা, আমি আগামীকাল থেকে আবার অফিসে জয়েন করতে চাই। আমি চাই এখন তুমি আমাকে বলবে যে আগে আমি নিজের ইচ্ছায় অফিস থেকে বের হয়ে এসেছি, আর এখন কেন আবার অফিসে ঢুকতে চাচ্ছি। হ্যাঁ, এরকম প্রশ্ন করাটাই তো স্বাভাবিক। কেন, তুমি কি এমন প্রশ্ন সম্মুখীন হতে প্রস্তুত নাও? হ্যাঁ, আমি সম্পূর্ণ প্রস্তুত। তবে আগে তুমি আমার কথাটা শোনো। দেখো, আমি তো তোমার একমাত্র মেয়ে, তোমার সকল সম্পত্তির উপর শুধুমাত্র আমার অধিকার রয়েছে। তুমি না থাকাকালীন সবকিছু তো আমারই থাকবে। তাই এখন আমি আবার অফিসে জয়েন করতে চাইছি। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমি তোমাকে এখন কিন্তু অন্য কোনো পোস্টে জয়েন করতে দেব না। তোমাকে ম্যানেজিং ডিপার্টমেন্টেই থাকতে হবে। নেহা তখন তাতেই রাজি হয়ে যায়, কারণ নিলয় তাকে এভাবেই কথা বলতে বলেছে। নিলয় তাকে বলেছে তার বাবা তাকে যে ডিপার্টমেন্টে জয়েন করতে বলুক তাতেই যেন সে রাজি হয়ে যায়। মূল কথা, তাকে যেভাবেই হোক তার বাবার আশপাশ থাকতে হবে আর তার বাবার মনের ইচ্ছাটা জানতে হবে। আর এর পরদিন থেকেই নেহা অফিস করতে শুরু করে। এভাবে চলে গেল বেশ কয়েকদিন। ইতিমধ্যে হঠাৎ একদিন আবারও নিলয় নেহাকে ফোন করে। তো সুইটহার্ট, ওদিকের কি অবস্থা? এখন কি আমি চাইলে তোমার বাবার সঙ্গে দেখা করতে পারি? এদিকের আবহাওয়া তো মোটামুটি ভালোই মনে হচ্ছে। একটা কাজ কর, তুমি আগামীকাল একবার আমাদের অফিসে চলে এসো, সেখানে আমি তোমাকে বাবার সঙ্গে কথা বলিয়ে দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু আগামীকাল বিকেল 3টার সময় তোমাদের অফিসে উপস্থিত থাকবো। বলতে বলতে নিলয় ফোনটা কেটে দেয়। আর এদিকে নেহা রাতে তার বাবার সঙ্গে কথা বলতে যায়। বাবা, আগামীকাল তোমার সঙ্গে আমার এক বন্ধু দেখা করতে আসবে। আচ্ছা ঠিক আছে, সে জানা হয় বুঝলাম, কিন্তু তোমার কেমন বন্ধু, মানে তার সঙ্গে তোমার কেমন সম্পর্ক, সে ছেলে না মেয়ে?
সে কি আমার সঙ্গে কোনো দরকারি কথা বলতে আসবে নাকি এমনিতেই দেখা করতে আসবে? বাবা, তুমি আমাকে এত প্রশ্ন কেন করছো? সেটা তুমি তো আগামীকাল তার সঙ্গে যখন দেখা হবে তখনই জানতে পারবে। আমি এখন তোমাকে এইসব ব্যাপারে কিছুই বলতে চাইছি না। বলতে বলতে নেহা সেখান থেকে চলে যায়। আর পরের দিন ঠিক বিকাল 3টার সময় নিলয় তাদের অফিসে আসে। প্রথমে সে নেহার চেম্বারে যায়। এক্সকিউজ মি ম্যাডাম, মে আই কামিং? নেহা একটা কাজ করছিল, তখন এসে মাথা ঘুরিয়ে তাকিয়ে দেখে নিলয় তার কেবিনের দরজার সামনে দাঁড়িয়ে আছে। তখন সে নিলয়ের দিকে তাকিয়ে বলতে থাকে, আরে মাই ডিয়ার সুইট হার্ট, তুমি আমার কেবিনে এসেছো আর ভেতরে প্রবেশ করার জন্য অনুমতি চাইছো? এমনটা হতে পারে নাকি? প্লিজ ভেতরে এসো। তখন নিলয় হৃদয়ে প্রবেশ করে তার সঙ্গে সঙ্গে নেহাকে জড়িয়ে ধরে। আর তখনই নেহার ঠোঁটে একটা কিস করে। নেহা তখন নিজেকে কোনো রকমে ছাড়িয়ে নিয়ে বলতে থাকে, আরে এটা তুমি কি করছো? এটা আমার অফিস, এখানে এরকম করা যায় নাকি? উফ ডার্লিং, সেই কথা দিন ধরে তোমাকে একটুও দেখি না, তোমাকে একটু কাছ থেকে শুতে পারি না। আমি তো তোমাকে ছাড়া থাকতেই পারছিলাম না। এখন আমি কি করব তুমি নিজেই সেটা বলো না। তাই বলে তুমি আমার অফিসে এসে এরকম করবে নাকি? আচ্ছা ঠিক আছে, বসো। তুমি কি খাবে বলো। যদিও আমার তোমাকেই খাওয়ার ইচ্ছা, কিন্তু সেটা তো আর পূরণ হবে না। আপাতত 1 কাপ কফি হলেই চলবে। কথাটা বিড়বিড় করে বলছিল নিলয়, তাই নেহা বসতে পারেনি। তাই সে জিজ্ঞাসা করে, কি ব্যাপার? তুমি আমাকে বিড়বিড় করে কি বলছো? কি বলবে স্পষ্ট করে বলো। তুমি তো জানোই বিড়বিড় করে কথা বললে আমি বুঝতে পারি না। নিলয় তখন কিছুটা আন্দাজ করতে পারে নেহা হয়তো তার বলা কথাটা একটু হলেও শুনতে পেরেছে। তাই সে কথা ঘুরিয়ে দেওয়ার জন্য বলে, কই, আমি আবার কি বললাম? আমি তো শুধু বললাম 1 কাপ কফি হলেই চলবে। তুমি কি ইদানিং কানে কম শুনতে পাও নাকি? হ্যাঁ, হতেই পারে। হয়তো তুমি কাছে নেই, তাই হয়তো কানে একটু কম শুনতে পাচ্ছি। যাই হোক, তুমি বসো, আমি এক্ষুনি কফির ব্যবস্থা করছি। তারপর দুজনে বসে গল্প করতে থাকে। আর এদিকে নেহা তাদের অফিসের পিয়নকে দিয়ে কফি আনানোর ব্যবস্থা করে। কফি খেতে খেতে নিলয় নেহাকে বলে, তুমি তোমার বাবার সঙ্গে আমাদের সম্পর্কের বিষয়ে কিছু বলেছ, মানে বিয়ের বিষয়ে কথা বলছি। না, আমি এখনো সেরকম কিছুই বলিনি। আর তুমি তো জানোই আমি একটা মেয়ে মানুষ, আর একটা মেয়ে হয়ে কিভাবে নিজের বাবার সঙ্গে বিয়ের বিষয়ে কথা বলি বলো। ওকে মাই ডিয়ার, কোনো সমস্যা নাই। আমি যখন চলে এসেছি তখন আমি নিজেই সবটা সামলে নেব। তোমাকে কোনো চিন্তা করতে হবে না। এখন চলো আমাকে নিয়ে তোমার বাবার কেবিনে। তখন নেহা আর এক মুহূর্ত দেরি না করে নিলয়কে নিয়ে তার বাবার কেবিনে চলে যায়। কিন্তু তার বাবা তখন নীলের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছিল। সেটা দেখে নেহা একটু ক্ষেপে যায়, কিন্তু নিলয় চোখের ইশারায় নেহাকে ঠান্ডা হতে বলে। তাই নেহা নিজেকে একটু শান্ত করে তার বাবাকে বলে, বাবা, আমি তো তোমাকে বলেছিলাম আমার এক বন্ধু তোমার সঙ্গে দেখা করতে আসবে। এই যে আমি তাকে নিয়ে এসেছি, সে তোমার সঙ্গে কিছু বলতে চায়। হ্যাঁ ঠিক আছে, তুমি তাকে নিয়ে একটু ওয়েটিং রুমে বসো। আমি নীলের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি, সেটা সেরে তোমাদের সঙ্গে কথা বলছি। বাবা, তোমার কি হয়েছে বলো তো? আমার একটা বন্ধু তোমার সঙ্গে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি, আর এখন কিনা তুমি বলছো তুমি নীলের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছো। আমার চাইতে এখন তোমার কাছে এই ছেলেটাই বেশি গুরুত্বপূর্ণ? এত গুরুত্ব দাও? তখন পাশ থেকে নিলয় বলে ওঠে, নেহা এত অস্থির কেন হচ্ছে? উনি তো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছেন। চলো আমরা ওয়েটিং রুমে গিয়ে বসে ওনার আলোচনা শেষ করুক, তারপরে না হয় আমরা ওনার সঙ্গে কথা বলবো। তারপর নিলয় নেহাকে নিয়ে বাইরে চলে যায়। আর তার বাবার কথা বলা শেষ হলে নীল কেবিন থেকে বের হয়। আর তাকে দেখে তারা দুজন কেবিনে প্রবেশ করে। হ্যাঁ, এবার বলো তোমরা কি বলতে চাও। কথাটা শোনা মাত্রই নেহা কিছু বলতে চাইলে নেহাকে থামিয়ে দিয়ে নিলয় বলতে শুরু করে, আঙ্কেল, আমি নিলয়। আপনার মেয়ের সঙ্গে আমার একটা রিলেশন রয়েছে। বলতে পারেন আমরা দুজনে এই মুহূর্তে একটা ভালো পর্যায়ে রয়েছি। এখন আপনি চাইলে আমরা সেই সম্পর্কটাকে বিয়েতে রূপান্তরিত করতে চাই। এমন কথা শুনে নেহার বাবার মধ্যে সেরকম কোনো পরিবর্তন হয়েছে বলে মনে না হলেও তিনি নিজেকে শান্ত রেখে বলেন, দেখো, বিয়ের শাদীর ব্যাপারে তো হুট করে সিদ্ধান্ত নেওয়া যায় না, ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হয়। তাছাড়া নেহা আমার একমাত্র মেয়ে, তাকে আমি তার উপযুক্ত ছেলের হাতেই তুলে দিতে চাই। আঙ্কেল, আপনি আমাকে সম্পর্ক ভরসা করতে পারেন। আর আমি বুঝতে পারছি আপনি কোন বিষয়টা নিয়ে চিন্তা করছেন। আপনার ব্যবসা,
তাই তো আপনি আমার উপর সম্পূর্ণ ভরসা করতে পারেন। আমি আপনার ব্যবসাটা সঠিকভাবে পরিচালনা করতে পারবো। তাছাড়া আপনার তো কোনো ছেলে সন্তান নেই। বিয়ের পর যা আছে সব তো নেহার থাকবে, আর নেহার মানেই তো আমার। আর নিজের জিনিসটাকে সবাই খুব ভালোভাবে আগলে রাখতে জানে। নেহার বাবা তখন একটু মুচকি হেসে ছেলেটাকে উত্তর দেয়, হ্যাঁ, সেটা আমি খুব ভালো করেই জানি। যাই হোক, তুমি এখন আসো। আর বিয়েটা তো ছেলে খেলা নয়, বিয়েটা তো একটু চিন্তা ভাবনার বিষয়। তাই আমি ভেবে চিন্তে তোমাকে জানাবো। আঙ্কেল, এত চিন্তা ভাবনার কি আছে? আমরা দুজন একে অপরকে পছন্দ করি, এটাই কি যথেষ্ট নয়? আমাদের ভালোবাসার কি কোনো মূল্য নেই আপনার কাছে? কেন আপনি এত চিন্তা ভাবনা করতে চাইছেন? তোমাদের ভালোবাসার কোনো মূল্য নেই, সেটা আমি কখন বললাম? শুধু বললাম বিয়েটা ছেলে খেলা নয়, বিয়েটা সারা জীবনের একটা বন্ধন। আমি আমার মেয়েকে কার হাতে তুলে দেব সেটা আমাকে অবশ্যই ভেবে দেখতে হবে। আর নেহা, আজ ডিনার টেবিলে তুমি আমার সঙ্গে দেখা করবে, তোমার সঙ্গে আমার কথা আছে। তারপর নেহা আর নিলয় দুজনে কোনো কথা না বলে চুপচাপ তার বাবার থেকে বের হয়ে চলে যায়। এদিকে রাতের বেলা সবাই যখন ডিনার টেবিলে আসে তখন নেহার বাবার নেহাকে বলে, নেহা, তুমি ওই ছেলেটার সঙ্গে আর কোনো সম্পর্ক রাখবে না, কারণ আমি অন্য একজনের সঙ্গে অনেক দিন আগেই তোমার বিয়ে ঠিক করে রেখেছি। বাবা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি এই যুগের মেয়ে, আমি চাইলেই আমার পছন্দ মতো কাউকে বিয়ে করতে পারি। আর সেখানে তুমি কিনা বলছো তুমি অনেকদিন আগেই একজনের সঙ্গে আমার বিয়ে ঠিক করে রেখেছো। হ্যাঁ, কেন? আমার কথাটা শুনতে তোমার খুবই খারাপ লাগছে নাকি? আমি তোমার বাবা, আর বাবা হয়ে এইটুকুই সিদ্ধান্ত নেওয়ার যথেষ্ট অধিকার আমার রয়েছে। বাবা, আমি নিলয়কে ভালোবাসি, এর চাইতে বড় কোনো সত্য নেই। আর তাকে ছাড়া অন্য কাউকে আমি কখনো বিয়ে করতে পারবো না। তাছাড়া নিলয় তোমার মেয়ের জামাই হতে যথেষ্ট উপযুক্ত একটা ছেলে। কে তোমার জন্য উপযুক্ত আর কে তোমার জন্য উপযুক্ত নয় সেটা বোঝার মতো ক্ষমতা এখনো তোমার হয়নি, তাই আমি সেই বিষয়ে তোমার উপর একটু ভরসা করি না। কথাটা বলতেই নেহা প্রচন্ড পরিমাণে খেতে চায় আর রাতের খাবার না খেয়ে সেখান থেকে উঠে চলে যায়। তখনই নীল নেহার বাবাকে বলে, আচ্ছা আঙ্কেল, নিলয় ছেলেটাকে তো দেখলাম মোটামুটি ভালোই তো। আর নেহা ম্যাডাম যেহেতু ওনাকে পছন্দ করেন, তাহলে আপনি কেন এমন কথা বলছেন? ছেলেটাকে তুমি দেখছো, কিন্তু ছেলেটা কথাগুলো তুমি শোনোনি, তাই আমি বলবো এই বিষয়ে আমি তোমার কোনো মতামত গ্রহণ করব না। আর তুমি একবার আজকেই তোমার বাবাকে ফোন করবে আর আগামীকাল আমাদের এখানে আসতে বলবে। কেন আঙ্কেল? না মানে আসলে আপনি তো জানেন আমার বাবার শরীরটা ইদানিং ভালো যাচ্ছে না, তাই এভাবে হুট করে বাবাকে চলে আসতে বলতে পারি না। আমি ড্রাইভারকে বলে দিচ্ছি, তুমি শুধু আমাদের বাড়ির ঠিকানাটা দিয়ে দাও, ড্রাইভার নিজে গিয়েই নিয়ে আসবে। কেন, বাকি কারণে সেই সব কিছু তোমার বাবা আসার পরেই জানতে পারবে। তখন নীল আর কোনো কথা বলেনি, চুপচাপ নিজের রুমে চলে যায়। এরপর পরের দিন বিকেলের মধ্যে তাদের বাড়ির ড্রাইভার নীলের বাবাকে নিয়ে আসে। রাতের বেলা নেহার বাবা সবাইকে ড্রয়িং রুমে ডাকে, নেহাও সেখানে উপস্থিত হয়। কি ব্যাপার, কি হয়েছে? তুমি সবাইকে ডেকেছো কেন? আর এই বয়স্ক লোকটা কে? এনাকে তো আগে দেখিনি। উনি তোমার হবু শ্বশুর মশাই, ওনাকে সালাম করো। কথাটা শোনা মাত্রই উপস্থিত সবাই অনেকটা হতভম্ব হয়ে যায়। নেহা কিছু বলার আগে নীল বলে, আঙ্কেল, এসব আপনি কি বলছেন? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমার বাবাকে আপনি নীলা ম্যাডামকে হবু শ্বশুর বলে পরিচয় দিচ্ছেন কেন? তুমি চুপ করো, আমি তোমার সঙ্গে কোনো কথা বলছি না। তারপর তিনি আবারও নেহার দিকে তাকিয়ে ধমক দিয়ে নেহাকে বলেন নীলের বাবাকে সালাম করতে। তখন নেহা বলতে থাকে, অসম্ভব বাবা, কখনোই না। এতক্ষণ আমি জানতাম না এই লোকটাকে, আর এখন যেহেতু জেনে গেছি নিজের বাবা, তখন তো প্রশ্নই ওঠে না। তখন নেহার বাবা একটা চিৎকার দিয়ে ওঠে, আর তাতে নেহা অনেকটা ভয় পেয়ে যায়। আর সে ভয় পেয়ে নীলের বাবাকে সালাম করে আর তারপর একটু সরে দাঁড়ায়। ওই ছেলেটার সঙ্গে তোমার সম্পর্কটা চলবে না, কারণ ওই ছেলেটার সঙ্গে আমি কখনোই তোমাকে এক হাতে দেব না। নীলের বাবা আর আমি ছোটবেলাকার বন্ধু, আমরা ছোটবেলায় একে অপরকে কথা দিয়েছিলাম বিয়ের পর যদি ছেলে সন্তান হয় আর আমার যদি মেয়ের সন্তান হয়, তাহলে আমরা আমাদের ছেলে মেয়েকে একে অপরের সঙ্গে বিয়ে দেব। আমি তোমাদের শেষ সব কথা মানি না, কারণ তোমাদের কবে কাকে কোন বিষয়ে কথা দিয়েছো সেই সব কিছু আমরা জানি না এবং জানার প্রয়োজনও মনে করি না। তাছাড়া সবচেয়ে বড় কথা হলো আমি নিলয়কে পছন্দ করি আর তার সঙ্গে আমার একটা সম্পর্ক রয়েছে, তাই তুমি চাইলেই আমি নিলয়কে ছেড়ে নীলকে বিয়ে করতে পারবো না। এরকম একটা জায়গা খ্যাত ছেলেকে বিয়ে করলে আমার সমাজ বলতে কিছুই থাকবে না।
নেহা, অনেক বলে ফেলেছো তুমি। আমি তোমার কাছ থেকে আর কোনো কথাই শুনতে চাইছি না। আমি তোমার বাবা, আমি কি করব না করব সেই বিষয়ে আমি তোমার কাছ থেকে কোনো মতামত গ্রহণ করব না। আমি আমার মতামতটাকে বেশি প্রাধান্য দিয়ে থাকি, সেটা তুমি খুব ভালো করেই জানো। তুমি যদি তোমার মতামতটাকে বেশি প্রাধান্য দাও তাহলে আমাকে বলতে হবে আমাকেও আমার মতামতটাকে বেশি প্রাধান্য দিতে হবে। আমি তোমার কথা রাখতে পারবো না। কথাটা বলতে বলতে নেহা সেখান থেকে উঠে গিয়ে নীলের সামনে দাঁড়ায় আর নীলকে শার্টের কলার ধরে টেনে দাঁড় করায়। তারপর নীলকে বলে, এই এত লোভ কিসের তোর? প্রথমে চাকরি নেই, চাকরি পেয়েছিস, তার উপর আবার আমাদের কোম্পানির প্রোডাকশন ডিরেক্টর হিসেবে জয়েন করেছিস, আর এখন পুরো কোম্পানিটাকে নিজের দখলে নিয়ে নিতে চাইছিস। ম্যাডাম প্লিজ আপনি শান্ত হন। আপনি আমাকে ভুল বুঝবেন না। আপনাদের সম্পদের উপর আমার কোনো লোভ নেই, আর আপনাকে বিয়ে করা তো অনেক দূরের কথা। এই বিষয়ে কোনো কিছুই জানতাম না। কি ভেবেছিস কি তুই? তোদের মতো ছোট লোকদের আমি চিনি না? তোদের মতো ছোট লোকদের আমি খুব ভালো করেই চিনি। তোরা যেখানে সম্পত্তি আর সুন্দরী মেয়ে দেখতে পাস সেখানে এই দুমড়ে পড়িস। নেহা, স্টপ অফ দিস ননসেন্স। তুমি ওকে আর একটা কথাও শোনাবেন না। ও তোমার হবু হাজবেন্ড, ওকে সম্মান দিয়ে কথা বলো। সেটার খেতায় আগুন। আমি ওকে কোনোদিনও আমার হাজবেন্ড হিসেবে মানি না আর মানবো না। তুমি এক্ষুনি এদেরকে আমাদের বাড়িতে থেকে চলে যেতে বলো, তা না হলে কিন্তু আমি নিজেই এদের দুজনকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে বাধ্য হব। তখন আর নেহার বাবা নিজের রাগ কন্ট্রোল করতে পারেনি, তাই ঠাস ঠাস করে নেহার দুইটা চড় বসিয়ে দেয়। বলতে থাকে, নেহা যেন ওনাকে আর বাবা বলে না পরিচয় দেয়। এই কথা শুনে নেহা বলতে থাকে, বাবা এসব তুমি কি বলছো? তুমি একটা ছেলের জন্য আমাকে দূরে সরিয়ে দিচ্ছ। শুধু যে দূরে সরিয়ে দিয়েছে তাই নয়, তোমাকে আমি আমার সকল সম্পদ থেকেও বঞ্চিত করছি। আমি আমার সকল সম্পত্তি নীলের নামে লিখে দিচ্ছি। মানে এসব কি বলছো বাবা? আমি কিছুই বুঝতে পারছি না। আমি তোমার সন্তান আর তুমি আমাকে বঞ্চিত করে একটা বাইরের ছেলেকে যে সমস্ত সম্পত্তি দিয়ে দিচ্ছ। হ্যাঁ, শুধু দিচ্ছি না, দিয়ে দিয়েছি। কারণ কি জানো, তুমি যখন গতকাল ওই ছেলেটাকে আমার অফিসে নিয়ে এসেছিলে, আমি খুব ভালোভাবেই বুঝতে পেরেছিলাম ছেলেটা তোমাকে নয়, তোমার বাবার সম্পত্তিকে ভালোবাসে। সেটা তার ভাষায় প্রকাশ পাচ্ছিল। বাবা এসব তুমি কি বলছো? নীলা যথেষ্ট ভালো ছেলে, তাকে আমি অনেক দিন ধরে চিনি। সে এমন করতেই পারে না। ও তাই নাকি? তোমার আগে কয়েকটা মেয়ের সঙ্গে মিলন আবার ছেলেটার সম্পর্ক করেছে, সেটা তুমি জানো? এই নাও দেখো, এখানে কয়েকটা মেয়ের সঙ্গে তার ফিজিক্যাল রিলেশন এর ভিডিও ফুটেজ রয়েছে। কথাটা বলেই নেহার বাবা তার সামনে বেশ কয়েকটা ভিডিও ফুটেজ তুলে ধরে। এগুলো দেখে নেহার মাথা চেন্না চক্কর দিচ্ছিল। সে কোনোভাবেই এটা বিশ্বাস করতে পারছিল না। তখনই সেখানে চুপ করে বসে পড়ে। সে কি বলবে কিছুই ভেবে পাচ্ছে না। তার বাবার সামনে একটা ছেলের জন্য তার মাথাটা এতটা নিচে যে হবে এটা সে ভাবতেই পারেনি। তখন তার বাবা তাকে বলে, কি ব্যাপার, এবার আশা করি তোমার ভুল হয়ে গেছে। এবার আর নিশ্চয়ই তোমার নীলকে বিয়ে করতে কোনো অসুবিধা নেই। ওনার অসুবিধা নাই থাকতে পারে, কিন্তু আমার অসুবিধা আছে। আমি ওনাকে বিয়ে করতে পারবো না, কারণ আমি ওনাকে বিয়ে করার যোগ্যই না। আমি ওনার মতো হাই সোসাইটিতে বিলং করি না। আমি ওনার মতো চলাফেরাও করতে পারি না, নাইট ক্লাবে যেতে পারি না, আরো অনেক কিছু। তখন নেহা মাথাটা নিচু করে আস্তে আস্তে বিনয়ের সঙ্গে নীলের হাত দুটো ধরে বলে, প্লিজ নীল, আমাকে তুমি ক্ষমা করে দাও তোমাকে ভুল বুঝবার জন্য, এতগুলো কথা শোনাবার জন্য। আই এম সো সরি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। না ম্যাডাম, ক্ষমা তো আপনি আমাকে করবেন। আমি আপনাদের বাপ মেয়ের মাঝখানে চলে আসাতে আপনাদের মধ্যে অনেক সমস্যা হয়েছে। আমি চাই না আপনাদের মধ্যে আর কোনো সমস্যা হোক। সবার সব কথা শুনে নীলের বাবা নীলকে বলে, এই নীলা, তুই এমন কেন করছিস? সবাই বলছে, তারপরও তুই কেন কথাটা মেনে নিচ্ছিস না? বাবা, তুমিও এই কথা বলছো? হ্যাঁ বলছি, আর তোকে রিকোয়েস্ট করেই বলছি। ওরা যা কিছু করছে না করছে তুই সব কিছুই ভুলে যা। সব ভুলে আমাদের দুই বন্ধুর দেওয়া কথা রক্ষা কর। হ্যাঁ নীল, তোমার বাবা একদম ঠিক কথাই বলছে। যাই কিছু হয়েছে না হয়েছে, তুমি অত্যন্ত আমাদের দুই বন্ধুর কথা চিন্তা করে সবকিছু ভুলে যাও আর নীলকে অ্যাকসেপ্ট করে নাও। ওকে, আপনি বলছেন আর আমার বাবা যেহেতু বলেছে তাই আমি এটা মেনে নিলাম। তবে একটা কথা, আমি আপনার মেয়েকে বিয়ে করব ঠিকই, কিন্তু আপনার কোম্পানির মালিকানা আমি নিতে পারবো না।
আপনার কোম্পানিতে আমি যেমন একজন স্টাফ হয়ে কাজ করছি সেরকমই থাকবো, নয়তো আমার কোনোটাই চাই না। তখন নেহার বাবা নেহাকে বলে, দেখলে তো লোভ ভালোবাসা কোথায় লুকিয়ে থাকে। লোক আর ভালোবাসার মধ্যে এই দুটাকে তফাৎ। নিলয় নামের ছেলেটা শুধু তোর বাবার সম্পত্তির উপর লোভ করেছিল, কিন্তু নীলকে দেখে তোর বাবার সম্পত্তির উপর তার বিন্দু মাত্র লোভ নেই। হ্যাঁ বাবা, বুঝতে পেরেছি। আর এত দেরি করে বোঝার জন্য আই এম সো সরি। তোমরা সবাই প্লিজ আমাকে ক্ষমা করে দিও। তারপর আর কি, মিয়া বিবি রাজি তো কিয়া করেগা কাজী। নেহার বাবা কয়েকদিনের মধ্যেই মহা ধুমধামের সঙ্গে নীল আর নেহার বিয়ের কাজটা সুসম্পন্ন করে। আর বিয়ের পর নেহাও বুঝতে পারে সে নিলয়ের কাছে নয়, নীলের কাছেই ভালো আছে।